ওকে, তো আমি যেটা করেছি, আমি গ্রুপে দুইটা জিনিস দিয়েছি। একটা হচ্ছে ওয়ার্ড ফাইল আছে এরকম, এই ওয়ার্ড ফাইলটার মধ্যে দেখবেন একটা কোম্পানির ইনফরমেশন দেয়া আছে। হ্যাঁ, কোম্পানির নাম কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ। হ্যাঁ, আর এখানে তার রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। এইটা আমাদের আজকে এবং আগামীকাল, মানে আগামী 2-3 দিন এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগবে আর কি। কারণ এই ইনফরমেশনগুলোর উপর বেস করেই আমরা আগাবো। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা শুরু করব জেরো দিয়ে। ওকে, দুইটা সফটওয়্যার শিখবো আমরা, একটা কুইকবুক, একটা জেরো। কুইকবুকের নাম বোধহয় সবাই শুনছেন, জেরোর নাম কি সবাই শুনছেন? আচ্ছা, আমরা জেরো দিয়ে শুরু করব। আমরা শেষে মানে জেরোর 5টা ক্লাস করার পরে আমরা শিখবো হচ্ছে ফাইবার, একটা মার্কেট প্লেস শিখবো আর কি। ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে করবেন, ইউনিক অ্যাকাউন্ট, এবং গিগ কিভাবে করবেন, গিগ কিভাবে পাবলিশ করবেন। গিগের এসিওটা আমি শিখাই না, গিগের এসিওটা আসলে কি বলবো, এটা আসলে অনেক বড় জিনিস। এসিও একদিনে শেখাও যায় না, এসিও একটা দুটো ক্লাসে শেখাও যায় না। এসিও যদি কেউ শিখতে চান, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা বলে, হ্যাঁ, এসিও যদি শিখতে চান তাহলে এটার জন্য আলাদা কোর্স আছে। এটা অনেক বড় কোর্স, এগুলো আলাদাভাবে শিখতে পারে না। আমি সংক্ষেপে যতটুকু প্রয়োজন এতটুকু আমি দেখাই দেবো আপনাদের। হ্যাঁ, ওকে, এটুকু আমি দেখাই দিব। এছাড়া আপনারা যেটা করবেন, জেরোর হবে 5টা ক্লাস। 5টা ক্লাসের মধ্যে আমি জেরোর টপিকগুলো মোটামুটি কভার করার চেষ্টা করব, পাশাপাশি আপনাদেরকে আমি প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়াল দিব। আপনারা সবাই এইগুলো একটু করে প্র্যাকটিস করবেন। ওকে, আপনাদের সাকসেস হতে গেলে যে যে উদ্দেশ্যেই আসেন, সাকসেস হতে গেলে অ্যাটলিস্ট ডেইলি, ডেইলি বলতে ধরেন সপ্তাহে 5 দিন, 2 দিন রেস্ট, সপ্তাহে 5 দিন 30টা মিনিট সময় দিতে হবে। আপনাদের কোর্স হবে হচ্ছে 4 মাস, 16টা ক্লাস হবে। 18টা 20টা বলে, বাট এতগুলো লাগবে না, 16টা ক্লাসে ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, 16টা ক্লাস হবে 4 মাসে, মানে সপ্তাহে একদিন তো। ওকে, এই 4 মাস দয়া করে 5টা দিন আধা ঘন্টা করে সময় দিবেন। কারণ আপনাদেরকে আমি একটা ভিডিও পাঠাবো, 2 ঘন্টার ক্লাস, বাট ভিডিওটা দেখবেন যে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে ডিউরেশন থাকবে, কারণ আগে পিছিয়ে অনেক কথা থাকে। তো তো এই ধরেন 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিটের এই ভিডিওটা আপনার হাতে সময় থাকবে 5 দিন। 2 দিন আপনি রেস্ট নেবেন। এই 5 দিন একটু একটু করে দেখবেন, একটু একটু করে কাজ করবেন। আমি যখন এই জিনিসটা শিখছি, আমি কি করতাম, ওই আমার ক্লাস রেকর্ডিং গুলো আমি করতাম কি, একটা পেন ড্রাইভে করে, আমার বাসায় একটা টিভি আছে, টিভির মধ্যে লাগাই দিতাম। টিভিতে এটা চলতো, আমি ল্যাপটপে বসে কাজ করতাম। ওকে, অ্যাটলিস্ট প্রথম দিন যে যত কষ্টই হোক, আমি এইটাকে একটা ওভারভিউ দিতামই, আধা ঘন্টায় পুরোটা একটু টেনে টেনে হলেও দেখতাম। তাহলে হয় কি, এই জিনিসগুলো নগদ নগদ মাথায় থাকে। হ্যাঁ, আপনার কাছে তো আমি সবই একবারেই দিয়ে দিব, রেকর্ডিংও একবারে দিয়ে দিব, ম্যাটেরিয়ালও একবারে দিয়ে দিব। আপনি চাইলে 6 মাস পরে খুলেও দেখতে পারবেন। তো তখন আর ওই আগ্রহ, ওই মানে স্ট্যামিনা কিছুই থাকে না। ঠিক? তো এখন ধরেন উদ্দেশ্য অনেক রকম হতে পারে। কেউ ফ্রিল্যান্সিং করতে আসছেন, কেউ আম, মানে নিজের জবের সাথে একটা ভ্যালু অ্যাড করতে আসছেন, কেউ হয়তো বা চিন্তা করতেছেন, আমি যেমন একজনকে পাইছিলাম যে সে এরকম একটা সফটওয়্যার বানাইতে চায়, এই জন্য সে ডিটেল শিখতে আসছে। উনি ইঞ্জিনিয়ার, ওনার তো অ্যাকাউন্টিং শেখার দরকার নেই, উনি এরকম একটা সফটওয়্যার বানাতে চায়। তো এরকম উদ্দেশ্য করা হতে পারে। হ্যাঁ, তো যে যে উদ্দেশ্যেই আসেন, তার জন্য ডেলি আধা ঘন্টা সময় দেওয়া ম্যান্ডেটরি। এইটুকু যদি না দেন, তাহলে আপনি দেখবেন যে আপনার হাফ ক্লাস হয়ে যাওয়ার পরে একটা টপিক, মানে ধরেন জেরো শেষ হয়ে যাওয়ার পর কুইক বুক করার জন্য আসার মতো আর ইচ্ছা শক্তি থাকবে না। যখন আপনি আধা ঘন্টা করে সময় দিবেন, আপনার মনোযোগ ধরে রাখবেন, তখন দেখবেন যে আলটিমেটলি ভালো লাগা শুরু হয়ে গেছে। ওই ধরেন এক্সামের মধ্যে একটা আনকমন ম্যাথ আসলে, ম্যাথটা যদি মিলে যায়, তখন একটা অন্যরকম একটা আনন্দ কাজ করে না, যে হ্যাঁ এটা করতে পারছি, এইরকম কিছুটা। ওকে, তাহলে আমাদের সফটওয়্যার দুইটা শিখবো আমরা এখানে, আর মার্কেট প্লেস একটা শিখবো। একটা মানে একটা বলতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং গিগ ক্রিয়েশন, এবং সেভাবে পাবলিশ করবেন কিভাবে, এটা আমি শিখাই দিব। আর আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লিঙ্কডইন। মার্কেট প্লেসের মধ্যে আরেকটা শিখবো লিঙ্কডইন। লিঙ্কডইনটা কিরকম, লিঙ্কডইন আসলে মানে ফেসবুক যেমন সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন হচ্ছে কর্পোরেট মিডিয়া। অনেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, বাট প্রবলেম হচ্ছে, মানে আমি যদি হিসাব করে ধরি, দেখা যাবে যে 95 to 97% লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাকুরেট নাই। ওকে, আপনার অনেক ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু ইনফরমেশনগুলো গোছানো নাই। কি দিলে, কতটুকু দিলে আপনার ইনফরমেশনগুলো একজন ক্লায়েন্টের নজরে আসবে, এইটা আপনার করা নাই। আপনি হয়তো ভাবতেছেন যে হ্যাঁ আমার তো অনেক ইনফরমেশন আছে, বাট ক্লায়েন্ট আপনার অনেক ইনফরমেশন চায় না, উনি আপনার মেজর কিছু ইনফরমেশন চায়।
আচ্ছা, অনেক জায়গায় আমরা দেখি, আমরা নিজেরাই তো দেখি, ধরেন কিরকম হয় যে একটা মানে ধর একটা ডেসক্রিপশন দেখতেছি বা একজন একটা প্রোফাইল দেখতেছি, ধরেন 4-5 লাইনের পরে লেখা আছে সি মোর, মানে সি মোরে ক্লিক করলে আমাকে ফুল ডেসক্রিপশনটা দেখাবে। আমরা নিজেরা কয়জন ওই সি মোরে ক্লিক করি বলেন? আপনি চিন্তা করেন যে আপনি আপনি কয়টা সি মোরে ক্লিক করে পুরোটা দেখেন? দেখি না কিন্তু। আমরা গুগলে যখন কোনো সার্চ করি, আমরা সেকেন্ড পেজ থার্ড পেজে সার্চ করি কয়জন বলেন? ফার্স্ট পেজে যা পেলাম পেলাম, না পেলে টপিক চেঞ্জ করে ফেলি, আচ্ছা এই টপিক আছে নাকি দেখি। সেকেন্ড পেজ থার্ড পেজে কিন্তু আমরা খুব একটা যাই না। যার কারণে আপনার প্রোফাইলে যদি কেউ ঢোকে, আপনাকে ওই সি মোডে ক্লিক করবে না 95% ক্লায়েন্ট। তার মানে প্রথম যে 2-3 লাইন দেখা যায়, এই 2-3 লাইনের মধ্যে এমন কিছু আপনাকে মানে সাজাইতে হবে, এমন কিছু আপনাকে ইনপুট দিতে হবে যাতে তার ওই সি মোডে ক্লিক করার আগ্রহটা তৈরি হয়। বুঝছেন? তো ইয়াতে লিঙ্কডইনে প্রতিটা সেকশনে এই জিনিস আছে। আপনার এক্সপেরিয়েন্স একটা দেখাবে, তারপর বলবে সি মোর, তারপরটা দেখবে। এখন আপনার শুরুতেই যদি ওনার ভালো না লাগে, উনি সি মোরে ক্লিক করে দেখবে না। ওকে, তার মানে হচ্ছে লিঙ্কডইন, আমি আপনাদেরকে আজকে একটা লিঙ্কডইনের ভিডিও দিব। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে 1 মাস। ওকে, ফেসবুক প্রোফাইল যেমন আজকে তৈরি করলে আজকেই খুব সুন্দর হয়ে যায় না। কি হয়, এটা তো আস্তে আস্তে ফ্রেন্ড বাড়ে, আস্তে আস্তে পোস্ট বাড়ে, তাই না? আপনার আস্তে আস্তে এরকম হতে 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 একটা সময় আপনার ফেসবুক প্রোফাইল পিকচারগুলো চেঞ্জ করেন, কাভার ফটো চেঞ্জ করেন, তাই না? স্টোরি দেন, এরকম ধীরে ধীরে একটা সময় ফেসবুক প্রোফাইলটা কি হয়, ডেভেলপ হয়ে যায় না, সুন্দর হয়ে যায় না? লিঙ্কডইনটাও তাই। আপনি একদিন নিয়ে বসবেন, একদিনে কিছুই হবে না। এটা আস্তে আস্তে সময় দিতে হবে, পোস্ট দিতে হবে, এখানে অনেক রকম অ্যাক্টিভিটি করতে হবে, এসব করতে 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 একটা সময় যায় আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অনেক সুন্দর হয়ে যাবে। ওকে, তো আমি আজকে আপনাদের বেসিক কিছু জিনিস দিব লিঙ্কডইন প্রোফাইলের। এই ভিডিওটার জন্য 50 মিনিট একটা ভিডিও, জাস্ট 50 মিনিট। এই ভিডিওটা আপনাদের জন্য টাইম থাকবে আগামী 1 মাস, 4 সপ্তাহ ধরে আস্তে আস্তে দেখে দেখে নিজের লিঙ্কডইন প্রোফাইল একটু একটু করে, ওই যে আধা ঘন্টা সময় দিতে বলছি, এর মধ্যে 10 থেকে 15 মিনিট সময় দিবেন লিঙ্কডইনের জন্য। একটা সেকশনের একটা অংশ করবেন শুধু প্রতিদিন। সেকশন তো অনেকগুলো আছে না, আপনার ক্যারিয়ার, এডুকেশন, এর অনেক কিছু আছে না, এই একটা সেকশনের একটা অংশ, ছোট্ট একটা অংশ করবেন। ওকে, এভাবে করে 1 মাস পরে আপনি আপনার লিঙ্কডইনের যে আপনার প্রোফাইলের যে লিঙ্কটা, ওটা আমাকে পাঠাবেন। তখন আমি ফিডব্যাক দিতে পারবো যে ভাই আপনার এখানে আরেকটু ডেভেলপ করেন, এই জায়গাটা নিয়ে একটু কাজ করেন, এইটা এইভাবে না দিয়ে ওভাবে দেন। ওকে, এখন যদি ধরেন আপনি 1 মাস পর আপনার খবর না থাকে, আমারও খবর থাকবে না। বুঝছেন? আমি কিন্তু আপনাকে ম্যাটেরিয়াল দিতেই থাকবো। এখন আমার কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনার জিনিসগুলো ডেভেলপ করার দায়িত্ব আপনার। ঠিক আছে? এটা তো আর আসলে 4-5 এর ক্লাস না যে মাস্টার ব্যাচ নিয়ে দাঁড়ায় আছে, এই পড়া হয় নাই কেন, তাই না? এটা আপনার আপনার রেসপন্সিবিলিটি থাকতে হবে। তো যাই হোক, আমরা আজকে একটা জেরো অ্যাকাউন্ট ওপেন করব, এবং জেরো অ্যাকাউন্ট ওপেন করার পর এখানে একটা কোম্পানি সেট আপ করব। মনে রাখবেন, কুইকবুক এবং জেরোর ক্ষেত্রে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের কোনো মেয়াদ নেই, এটা লাইফ টাইম মেয়াদ, এবং অ্যাকাউন্টের জন্য কোনো টাকা দিতে হয় না। বাট মেয়াদ এবং টাকা দুইটা থাকে হচ্ছে কোম্পানির জন্য। আপনি যে কোম্পানিতে কাজ করবেন, যে অ্যাকাউন্ট ওপেন করতেছেন, যে কোম্পানির অ্যাকাউন্টসটা করবেন আপনি এখানে, এই অ্যাকাউন্টসের মেয়াদ থাকবে 1 মাস, ট্রায়ালের মেয়াদ 1 মাস। এই 1 মাস আপনার কোর্স শেষ হতে আপনার ধরেন লাগবে 4 মাস, তার মানে আপনার ধরেন জেরোর 5টা ক্লাস চলতে গেলেও আপনার 1 মাসের উপরে যাবে। তার মানে 1 মাস পরে আবার নতুন একটা ট্রায়াল নিতে হবে, জেরোতে যা কাজ করছেন আবার ওইখানেও সেটা করে সাজাতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি এত ঝামেলা করতে পারবো না, তাহলে ওই যে মান্থলি $30-35 যা আছে এটা দিয়ে একটা অ্যাকাউন্ট কিনে ফেলতে পারেন। বুঝতে পারছেন? এখন তো কাজই শিখেন নাই, আগে টাকা খরচ করে ডলার দিয়ে অ্যাকাউন্ট করবেন, নাকি ট্রায়ালটাই রিনিউ করে নেবেন, বা ট্রায়ালটাতে একটু বেশি কাজ করে, তাই না? Okay. এখন আসেন, এইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন। আমরা এই কোম্পানির ইনফরমেশনের উপর বেস করে আমরা জেরোতে কাজ করব। ওকে, আচ্ছা, ক্লাসের শুরুতে হয় কি একটু পরিচয় পর্ব, এটা সেটা থাকে, আমি আসলে ওই জিনিসগুলো এখনো করিনি, তো একটু পরিচয় পর্ব হওয়া দরকার। আচ্ছা, আমার নাম হচ্ছে জাকারিয়া, আমি এখন কাজ করি হচ্ছে একটা ইউকে বেসড কোম্পানিতে পেরোল ম্যানেজার হিসেবে।
আর পাশাপাশি আমার শনি রবি ছুটি থাকে আর কি, এই শনি রবিবার আপনাদের সাথে একটু ক্লাস করি। আর বাকি কয়দিন আমি হচ্ছে চাকরি করি। আর আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, বাট অনার্স না, অনার্স আমার অন্য জায়গায়। অ্যাকাউন্টিংয়ে মানে মাস্টার্স থেকে আমি অ্যাকাউন্টিং নিছি। আর এই কোর্সটা আমি করছি আরও প্রায় 2 বছর আগে। আমি নিজে করছি, নিজে করার পরে আমি একটু প্র্যাকটিস করছি। আমি মার্কেট প্লেসে কাজ করছি মাত্র 2টা। মার্কেট প্লেসে আমি তেমন কোনো কাজ করি নাই, যেহেতু আমি পার্মানেন্ট চাকরি করি, মার্কেট প্লেসে কাজ করার মতো সময় আমার হয় নাই। আর আমি যেহেতু ইউকে বেসড কোম্পানিতেই চাকরি করি, আমার অফিস টাইম হচ্ছে দুপুর 1টা থেকে রাত 10:30 পর্যন্ত, মানে ইউকে টাইম সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। তো এই কারণে আমি আর মার্কেট প্লেসে খুঁজি নাই, বাট মার্কেট প্লেসের ডিটেলটা আমি জানি, আপনাদেরকে যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে আমি জানাবো। আর হচ্ছে এই এই হলো আমার সম্পর্কে। এখন আপনাদের কারো কিছু বলার আছে কিনা বলেন। নাম জিজ্ঞেস করতেছি, নাম আস্তে আস্তে জেনে যাবো সবার, আজকে জিজ্ঞেস করলে আসলে মনেও থাকবে না। ওকে। আর আরেকটা ব্যাপার বলি, মানে এটা শুধু আপনাদের না আমাদের না, এটা পৃথিবীর সব জায়গায় নিয়ম। যখন ধরেন একটা ধরেন 4 মাসের মধ্যে যখন 1 মাস হয়ে যাবে, তখন দেখবেন আপনাদের আশেপাশের অনেক লোক নাই, থাকে না আর কি। কারণ কি, অনেকে চিন্তা করে শর্টকাট, অনেকে চিন্তা করে যে আমি আসবো খুব দ্রুত কিছু একটা শিখে যাবো। আসলে দ্রুত কিছুই শেখা যায় না, শর্টকাট বলে কিছু নেই। আপনি যে কোনো একটা স্কিল শিখতে গেলে আপনাকে সময় দিতেই হবে তার পিছনে। আপনি যদি সাইকেল চালানো শিখে থাকেন, সাইকেল কিন্তু আপনি ওই মানে একবার সিটে বসে চালায় ফেলছেন এরকম কিন্তু হয় নাই, তাই না? সাইকেল চালানো শিখতে গেলে অনেক সময় লাগছে, সাইকেলটা ব্যালেন্স করতে সময় লাগছে। তো ব্যাপারটা আসলে কিছুটা এরকমই। মানে আপনার যদি হাতে সময় না থাকে এটার জন্য দেয়ার, তাহলে আসলে এই কাজ করার কোনো মানে নেই। কষ্ট করে টাকাও খরচ করতেছেন, সময় নষ্ট করতেছেন, মানে সময় এসে বসে থাকতেছেন, এইটা করার প্রয়োজন নেই। একটু সময় দেন, রেজাল্ট আসবেই। আমার অনেক রানিং স্টুডেন্ট আছে যারা মানে চাকরি পেয়েছে, এবং আমার ব্যাচের 4জন চাকরি পেয়েছে। লাস্ট যেটা পেয়েছে সেটা তো ওই যে ওনাদেরকে ওই দিন বলছি, লাস্ট চাকরিটা পেয়েছে হচ্ছে ইউএসএ বেসড একটা কোম্পানিতে, একদম পার্মানেন্ট জব পেয়ে গেছে। অথচ তার কোর্স শেষ হয়েছে গতকালকে, কোর্স শেষ হওয়ার আগেই সে চাকরি অলরেডি, সে 1 মাস চাকরি করেও ফেলছে। না, ওনারটা ফাইবারের মাধ্যমে। ফাইবারের মানে আমি যেদিন ফাইবারের ক্লাস করাইছি, ফাইবারের ক্লাস করার পর আমি অ্যাকাউন্ট গিক খুলছে, খোলার পর আমি বলছি যে ভাই আপনাকে রাত্রে জেগে থাকতে হবে। কারণটা হচ্ছে যে ক্লায়েন্ট আসলে তার অফিস টাইমে নক দিবে। এখন আমার ক্লায়েন্ট কোথায়? আমার ক্লায়েন্ট হয়তো কানাডাতে, নাহলে ইউএসএতে, নাহলে ইউকেতে। তার অফিস টাইম কখন? যখন আমার এখানে রাত, তখন তার অফিস টাইম। তো অফিস টাইমে সে নক দিবে, আপনাকে জেগে থেকে সাথে সাথে রিপ্লাই করতে হবে। 10 মিনিট পর রিপ্লাই করলেই আর ওই ক্লায়েন্টকে খুঁজে পাবেন না, 10 মিনিট। তো উনি কি করছে, উনি এরকম জেগে থাকতে থাকতে একদিন আর পারে নাই, ঘুমাই গেছে 2টার সময়, 3:30টার সময় ক্লায়েন্ট নক দিচ্ছে। ওকে। হ্যাঁ, ক্লায়েন্ট নক দিছে। এখন উনি তো সকালে ঘুম থেকে উঠে আমাকে ফোন দিছে, ভাই ক্লায়েন্ট তো নক দিছে, এখন তো আমি ওনাকে নক দিয়ে উনি তো রিপ্লাই দেয় না। আমি বললাম দিবে ওনা কোনোদিন, ওর কাজ হয়ে গেছে। ও এর মধ্যে ওরা করে কি, ওরা একসাথে 4, 5, 7, 8 জনকে নক দেয়, অ্যাক্টিভ যাদেরকে পায়, হ্যাঁ নক দেয়। নক দেওয়ার পরে ও বলে যে তুমি এই কাজ করতে পারবে কিনা, ইয়েস পারবো, কত টাকায় করবে, এরকম দুজন নেগোসিয়েশন হতে থাকে। হতে হতে 10 থেকে 15 মিনিটের মধ্যে একজনকে কাজ ফাইনাল করে দিয়ে ফেলে। তো আপনি ওই যে বললাম 10 মিনিট পরে ওঠার রিপ্লাই দিবেন, ওর ওই সময় নেই। ওকে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলতেছি। আর পার্মানেন্ট জব হয়ে গেলে সেটা তো ডিফারেন্ট ইস্যু। তো ওখানে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে। হ্যাঁ, ডেস্কটপ ভার্সনের চেহারাই আলাদা। আমরা এখানে শেখাবো কুইকবুক অনলাইন, আমরা কিন্তু ডেস্কটপ শেখাবো না বাইতে। ডেস্কটপে কুইকবুক ডেস্কটপের কাজ আমি করছি বাংলাদেশে একটা কোম্পানি ডেস্কটপের কাজ করে, মানে ওনার ডেস্কটপ সাবস্ক্রিপশন নিচ্ছে। তো ওখানে ডেস্কটপের ইন্টারফেস বলেন, মানে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল দুনিয়ার সব সফটওয়্যারই সেম, হ্যাঁ। বাট ওইটার ইন্টারফেস বলেন, ওইটাতে মানে কোনো কিছু অ্যাড করা বলেন, রিমুভ করা বলেন, বা ওইটাতে অ্যাকাউন্টস করা বলেন, সব কিছু একটু ডিফারেন্ট। আর ওইটাতে হচ্ছে কি, ওইটার যা ডেটা সব আপনার নিজস্ব সার্ভারে থাকে, ওইটা কিন্তু অনলাইনে কোনো কিছু থাকে না। আপনি যে ধরেন ইয়াতে গিয়ে কি বলে, আপনি ঢাকায় আপনার কোম্পানি, আপনি চিটাগংয়ে চলে গেছেন, চিটাগং যে অ্যাক্সেস করবেন পাবেন না, কারণ ওইটা আপনার কোম্পানির মেইন সার্ভার আছে। আর অনলাইনটা কি হয়, অনলাইন আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, বাইরে রাখা, অ্যাক্সেস করতে পারেন সব জায়গা থেকে।
আচ্ছা, না ওইটা তো আপনাকে ওটা ওইভাবে দেয়া আছে বলে। আচ্ছা, ডেস্কটপ থেকে অনলাইনের পার্থক্য হচ্ছে এটাই। এখন যদি না আপনার কোম্পানি যদি এখন সার্ভার বাইরে করে এবং উনি যে অ্যাক্সেস ওইভাবে দিতে পারে, সার্ভার বাইরে করে অ্যাক্সেস করা মানে হচ্ছে আপনার ওই অনলাইনের মতোই আর কি, তাই না? ডেস্কটপের মতো। না না, ডেস্কটপের মতোই, ডেস্কটপের মতো, ডেস্কটপের মতো। ওকে, তো যাই হোক আমরা, হ্যাঁ অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সেম না। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কম্পিটিশন কম, তারপরেও কাজ পাওয়ার সম্ভাবনা কম। এর কারণ কি জানেন? ধরেন একজন লোক একটা ডিজাইন করাবে, সে অনেক জায়গায় ট্রায়াল করতে পারে, ঠিক আছে $5 খরচ করে তোমাকে দিলাম, তুমি আমাকে করে দাও। ও $5 দিয়ে আপনাকে ট্রায়াল করতে পারবে, দেখতে পারে ছেলেটা পারে কিনা, যদি হয় কাছাকাছি যায় তাহলে আমি আরেকটু মডিফাই করে ওর কাছ থেকে করে নিতে পারবো। বাট কোম্পানির অ্যাকাউন্টস হচ্ছে এমন একটা জিনিস, হুটহাট করে আপনার হাতে কেউ দিবে না এটা আপনাকে। আমার যে ছেলেটার কথা বললাম যে ইউএসএ বেসড একটা কোম্পানিতে চাকরি হয়েছে, ওকে বলছে একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠাইছে, বলছে তুমি আমার প্রফিট অ্যান্ড লস বের করে দাও, যদি বের করতে পারো তাহলে তোমার সাথে ইন্টারভিউ হবে। ওকে, তার মানে হচ্ছে ওখানে কিন্তু ও একা কাজ করে না, ওর মধ্যে 30টা ছেলে আছে যারা বুককিপার হিসেবে কাজ করে, অ্যাকাউন্টেন্ট ডিফারেন্ট। ওকে, ওর মতো বাংলাদেশি পাকিস্তানি 30টা, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া এরকম আরো 30টা ছেলে আছে যারা রিমোটলি কাজ করতেছে। অ্যাকাউন্টেন্টরা কি করতেছে তাদেরকে দিয়ে? অ্যাকাউন্টেন্টরা তাদেরকে দিয়ে র ডাটাগুলোকে অ্যাকুমুলেট করে হয়তো সফটওয়্যার প্রসেসের জন্য রেডি করে নিচ্ছে, আর 2-3 জন অ্যাকাউন্টেন্ট আছে যারা এই ডেটাগুলো ওখানে পোস্টিং দিচ্ছে। বুঝতে পারলেন? তো এখানে কম্পিটিশন কম হওয়ার পরেও মানে একটা লোক একটা কোম্পানির অ্যাকাউন্ট হুট করে আপনার হাতে দিতে যাবে না। হ্যাঁ, আর এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি ইস্যু। সেকেন্ড হচ্ছে যে মানে 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 এটা ওয়ান কাইন্ড অফ সহজ, মানে অ্যাকাউন্টিংটা সহজ, কারণ কি ক্রিয়েটিভিটি আসলে কোনো সীমা পরিসীমা নাই। আর অ্যাকাউন্টিং হচ্ছে একটা ফরম্যাট, আপনি ফরম্যাটের মধ্যে থাকবেন, আপনি রাইট। আপনি ফরম্যাটের বাইরে গেলে আপনি যত রাইটই চিন্তা করেন ওটা রং, তাই তো? আর ক্রিয়েটিভিটি যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছে একটা শেড, কালারের শেড আপনার কাছে খুবই ভালো লাগছে, বাট আরেকজনের কাছে খুবই বাজে লাগছে, হতেই পারে এরকম। তো যার কারণে ওইটার আসলে রেটও কম, ওইটাতে চিন্তা ভাবনার অংশ বেশি, আর এইটাতে আপনার চিন্তা ভাবনার কিছু নাই, তো এখানে ফরম্যাটে চলে যাবেন। ঠিক আছে, হ্যাঁ 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 শিওর, ফরম্যাটে চলে যাবেন আপনি। কি হবে, ব্যাংকে টাকা ঢুকছে এটা ডেবিট হবে, এটা দুনিয়ার যে কোনো সফটওয়্যারে যান, যে কোনো দেশে যান, ব্যাংকে টাকা ঢুকলে ডেবিটই হবে, তাই না? আর যেখান থেকে যাবে সেটা ক্রেডিট হবে, তাই না? তো এইটা দুনিয়ার যে কোনো সফটওয়্যারে যান, দুনিয়ার যে কোনো জায়গায় যান, যে কোনো দেশে যান, ঘটনা একই থাকবে। তো যার কারণে আপনি যদি ফরম্যাটটা ঠিকমতো ধরতে পারেন তাহলে এটা খুবই সহজ কাজ, আর যদি ফরম্যাট না ধরতে পারেন তাহলে এটা আপনার দুনিয়ার সবথেকে কঠিন কাজ হয়ে যাবে। 4-5টা ক্লাসের পরে আপনি আর ভালো লাগবে না। এই জন্য মানে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবেন, প্লাস আপনার কিন্তু বাসায় যেয়ে এটার প্রতি একটু সময় দিতে হবে। মানে আপনি যদি আপনার ব্রেনের উপরে এত বিশ্বাস করেন, এটা একদম খুব বাজে কাজ। ব্রেনের উপর বিশ্বাস করলে ব্রেন আধা ঘন্টা পরেই ভুলে যায় অনেক কিছু। ওকে, এই যে আমি এতগুলো কথা বললাম এগুলো সব রেকর্ড হয়েছে, আপনাকে আমি রেকর্ডিং সহ পাঠাবো, কোনো অসুবিধা নেই। ওকে, হ্যাঁ না ওই যে বললাম অ্যাকাউন্টিং প্রিন্সিপাল তো দুনিয়ার সব অ্যাকাউন্টিং সফটওয়্যারই সেম, বাট অপশন সেম না। হ্যাঁ, ডিফারেন্স। আর একটা জিনিস হচ্ছে আপনারা যখন কুইক বুক এবং জেরো করবেন তখন আসলে কোনো কিছু বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করবেন না। বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে আপনি এই দুইটা ধরাটা একটু মুশকিল হয়ে যাবে আপনার জন্য। কারণ হচ্ছে এই দুটোর মেইন ইউজার কোথায়? ইউরোপ এবং আমেরিকায় বা অস্ট্রেলিয়ার দিকে। জেরোর যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনেক প্রচুর ইউজার আছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউকে। বিশেষ করে আমার কয়েকজন স্টুডেন্ট ছিলেন যারা অস্ট্রেলিয়াতে যাবেন বলে এখন জেরো শিখছেন, শিখেছেন, ওদের কোর্স শেষ। তো ওখানে যে যাতে ওনারা একটা অ্যাকাউন্টিং জব করতে পারেন। ওকে, তো এখন হচ্ছে যে আপনি কি যেন বলছিলেন যে টালি সেম কিনা?
কুইক বুক আর টালি সেম না। আমি বাংলাদেশ এবং বাইরের ডিফারেন্সটা কেন বললাম, নর্মালি ট্যাক্স যদি চিন্তা করেন, ট্যাক্স আচ্ছা, আপনারা হচ্ছে সবাই সবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন, যাদের নাম নেই শুধুমাত্র তারা হচ্ছে নিচে দিয়ে নাম ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে। যদি ট্যাক্স চিন্তা করেন, আমরা কি করি, আমাদের হচ্ছে ট্যাক্স কতটুকু দিব এর আগে আমরা কি করি, রিটার্ন সাবমিট করি, তাই না? বাংলাদেশেও তাই তো করি আমরা। রিটার্নটা সাবমিট করার পর আমরা বেশিরভাগই করি কি, আমার রিটার্ন জিরো হয় আর কি, আমি এটা সেটা দেখায় দেখায় আমার রিটার্ন করি আমরা জিরো, তাই না? ট্যাক্স দিতে হইলো না। বাট বাইরে এরকম না, মানে ইউরোপে আপনার ক্লায়েন্ট যে দেশে থাকবে ওটা আসলে এরকম না। ওটা হচ্ছে কিরকম, ওটা ট্যাক্সের সময় ট্যাক্স আপনাকে দিয়ে দিতে হবে। আমার পরিচিত এক ভদ্রলোক আছেন যিনি কানাডাতে থাকেন এবং ইঞ্জিনিয়ার, বাংলাদেশের টিকে গ্রুপে জয়েন করতে, মানে টিকে গ্রুপে চাকরি করতেন ইঞ্জিনিয়ার হিসেবে, পরে 2008-এর দিকে চলে যান উনি কানাডায়, উনি এখন সিটিজেন হয়ে গেছেন। উনি ওনার স্যালারির 42% ট্যাক্স দেন। 100 টাকা ইনকাম করলে 42 টাকা দেন গভর্নমেন্টকে, আর 58% রাখেন নিজের কাছে। তারপর ওনার দুঃখ লাগে না, কারণ কি, কারণ হচ্ছে এই 48, হ্যাঁ সেম না, না এটা আমি বলছি যে উনি ভাগ আছে, একটা বলে স্টেট ট্যাক্স বলে ফেডারেল ট্যাক্স। ফেডারেল ট্যাক্স আর হচ্ছে সেন্ট্রালের জন্য আলাদা, হ্যাঁ। তো এখন মানে এই দুটো মিলে উনি 42% দেন আর কি ওনার ট্যাক্স পার ট্রানজেকশনে। উনি যদি কিছু কিনতে যান সেখানে তো ভ্যাট ট্যাক্স যা দেওয়ার দেনই, বাট ওনার ইনকাম ট্যাক্সের 42% প্রতি মাসে গভর্নমেন্ট, ওটা আগে কানাডা থেকে বলে সিআরএ, হ্যাঁ, কানাডিয়ান রেভিনিউ এজেন্সি, আর ইউএসএরটাকে বলে হচ্ছে আইআরএস, ওকে। আর ইয়াটা কি বলে আপনার ইউকেটাতে বলে হচ্ছে এইচএমআরসি, ওকে। তো ওরা কি করে, ওরা স্যালারি ঢোকা মাত্র আগে নিজের ওদের যেটা ট্যাক্স ওটাকে কেটে ওদের কাছে রাখে, বাকি টাকাটা হাতে দেয়। এখন আপনার কাছ থেকে যদি 100 টাকা কেটে নিয়ে আপনাকে, মানে 100 টাকার থেকে যদি 42 টাকা কেটে নিয়ে 58 টাকা আপনার হাতে দেয়, আপনার ভালো লাগবে? ওদের ভালো লাগে। ওদের ভালো লাগার কারণ কি, ওরা এটা রিটার্ন পায়। ওরা কি রিটার্ন পায়, ওরা যে টাকা ট্যাক্সটা দিচ্ছে এই ট্যাক্সের জন্য ওরা রাস্তাঘাট ভালো পায়, কোথাও কোনো ঝামেলা নাই। ও ট্রান্সপোর্টেশনের ফি, মানে ফ্রি পায়। ও হয়তো ইলেকট্রিক বিলটাও ফ্রি পায়। ও ধরেন যে আরো এরকম প্রচুর, মেডিকেল ফ্রি পায়, মেডিকেল ইন্স্যুরেন্স ফ্রি পায়। তো আপনাদের যখন পেরোল করাবো তখন দেখবেন যে ওদের স্যালারি কি থাকে এবং ডিডাকশন কি কি হয়, ওকে। স্যালারি কি থাকে, ডিডাকশন কি কি হয়, এই নিয়ে ওর মানে টেক হোম কত থাকে। তো বাকি টাকাটা যে সে দিল, এই যে ভাইয়া যেটা বললেন যে ফেডারেলকে দিতে হয়, সেন্ট্রাল মানে ফেডারেল আর স্টেট গভর্নমেন্ট বা ওদের প্রভিন্স বলে আর কি, কানাডাতে বলে প্রভিন্স, আর হচ্ছে ইউএসএ তে বলে হচ্ছে স্টেট, মানে হ্যাঁ, আর ইয়াতে ইউকে তে বলে কাউন্টি, মনে হয় কাউন্টি বলে না, ওগুলো কাউন্টি বলে। আচ্ছা, তো দুই ধরনের ট্যাক্স থাকে অবশ্য, ইউকে তে ফ্ল্যাট রেট, সবগুলো হচ্ছে 20% আলাদা। তো দুইটা ট্যাক্স দিয়ে টিয়ে ওরা এরকম হয়। তো আপনি বাংলাদেশে এভাবে চিন্তাও করতে পারবেন না। বাংলাদেশে হচ্ছে আমরা সারা বছর যা করলাম করলাম, পরে আমরা একটা উকিল ধরি, সেই উকিল ভদ্রলোক আমাদেরকে এমনভাবে মার প্যাচ দিয়ে একদম ট্যাক্স জিরো বানায় দিল যে আপনি ভাই এত টাকা লোন নিয়ে একদম ঋণী হয়ে আছেন, আপনি জিরো, আপনাকে আর ট্যাক্স দিতে হইলো না। এখন আপনি এই কাজটা কেন করেন, কারণ আপনি গভর্নমেন্টের কাছ থেকে কিছু রিটার্ন পান না। আপনি যদি রিটার্ন পাইতেন তাহলে আপনারও ট্যাক্স দেওয়ার একটা আগ্রহ তৈরি হতো। আচ্ছা, সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, সিঙ্গাপুরে বা দুবাইতে ধরেন, দুবাইতে ট্যাক্স রেট অনেক কম, যার কারণে সবাই ওখানে ব্যবসা করতে যায়, তাই না? ধরেন আমাদের দেশে ফ্ল্যাট ট্যাক্স কত, 15%, 15% না। সিঙ্গাপুরে ফ্ল্যাট ট্যাক্স হচ্ছে 3%। তো এখন আপনি চিন্তা করেন যে আমি 100 টাকা ইনকাম করলে বাংলাদেশে থাকলে আমাকে ওই যে আজিজ সাহেবের ভাই যে গেছে সামিরপুর, তো ওনারা সিঙ্গাপুরে কেন গেছে, যেভাবেই যাক সেটা অন্য হিসাব। তো ওনারা সিঙ্গাপুরে কেন গেছে, বাংলাদেশে থাকলে 100 টাকা ইনকাম করলে 15 টাকা গভর্নমেন্টকে দিতে হবে। চুরি টুরি করে হলেও তো 5 টাকা দিতে হবে, 10 টাকা তো দিতে হবে চুরি করলেও। কিন্তু সিঙ্গাপুরে গেলে লিগ্যাল হয় মাত্র 3 টাকা দিতে হবে। এখন এখানে একটা খেলা আছে, খেলাটা কিরকম, ধরেন ওই খেলাটাতে আসতেছে, ধরেন ইন্ডিয়াতে জিওর ব্যবসাটা কেউ দেখছেন, জিও জিও ফোন টেলিফোন, এই যে আম্বানি সাহেবের, রিলায়েন্সের, রিলায়েন্স ঠিক না, রিলায়েন্স তো হচ্ছে ওনার বড় ভাই মুকেশের কাছে, আর এনার হচ্ছে জিও, হ্যাঁ। তো জিওর কি হয়েছে, জিও কিন্তু 3 বছর ছিল হচ্ছে ওদের লাইসেন্স ছিল ট্রায়াল লাইসেন্স, 3 বছর পরে যে তারা পার্মানেন্ট লাইসেন্স পাইছে। এই 3 বছর জিও কি করছে জানেন, 3 বছর জিও শুধু ইনভেস্ট করছে। কি ইনভেস্ট করছে, আমি নিজে একবার ওই ওই সময় মানে যে ট্রায়ালের সময় আমি নিজে একবার ইন্ডিয়াতে কলকাতায় গিয়েছিলাম, তো তখন আমাকে একটা জিওর সিম দেওয়া হলো। এই জিওর সিমটাতে আমাকে বললো যে 210 টাকা, 210 টাকা মানে 210 রুপি ভরতে হবে। 210 রুপি ভরলে কি হবে,
মানে আমার 1 মাসের জন্য লোকাল কল হয়ে যাবে আনলিমিটেড, আমি যত খুশি কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। আর প্রতিদিন 1 জিবি করে ডাটা, টোটাল 30 জিবি, প্রতিদিন 1 জিবি করে ডাটা আমার ইয়াতে আসতে থাকবে, ফোনে আসতে থাকবে। তার মানে আমি যদি 210 টাকা রিচার্জ করি, আমার ফোন কল বলেন, আমার একদিনে 1 জিবি ডাটা আমার কাছে মনে হয় এনাফ। মানে যারা চাকরি বাকরি ব্যবসা করেন, মানে 1 জিবি ডাটা আসলে আপনি কোথায় খরচ করবেন যদি নর্মাল কমিউনিকেশন করেন, তাই না? হোয়াটসঅ্যাপে ফোন কল করলে 1 জিবি ডাটা শেষ হবে না। তো 210 টাকায় 210 টাকায় ওরা এটা দেওয়া শুরু করলো। এইটা যখন শুরু করলো তখন অন্যান্য কোম্পানি যারা ছিল, এয়ারটেল, ভোডাফোন, হ্যাঁ, এরা আস্তে আস্তে পড়া শুরু করলো, কারণ মানুষ 210 টাকায় আমার মাস চলে যাচ্ছে ভাই, আমার তার কিছু দরকার নেই। তো ওরা এই 3টা বছর ইনভেস্ট করে ওরা যে পরিমাণ আপনার মানে অন্যান্য কোম্পানির ব্যবসা ভাগাই দিচ্ছে আর কি, যে তোমার ব্যবসা করতে হবে না। 210 টাকা, সবার তো ইনভেস্টমেন্ট বেশি, 210 টাকা তারা দিতে পারতেছে না, কিন্তু এদের হচ্ছে যে আমার যত করা লাগে করবো, সমস্যা নাই। তো এখন ধরেন ওরা চিন্তা করছে কি, আমার মোটের উপর ব্যবসা। ধরেন 130 কোটি মানুষের মধ্যে আমি ধরলাম 50 কোটি মানুষ যদি আমার সাবস্ক্রাইবার হয়, 210 টাকা করে দেয়, তাহলে আমার কত আসে মাসে? অ্যামাউন্টটা কিন্তু অনেক বিগ, তাই না? সেই তুলনায় আমার ডেটা এবং আমার টক টাইম কি দেশের মধ্যে কথা বলে আমার খরচ আছে কোনো? হাওয়ার উপর দিয়ে যাবে সব। আমার এই মোবাইল কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট কোথায় হয়? ইনফ্রাস্ট্রাকচারে, নেটওয়ার্ক ডেভেলপমেন্টে। তারপরে কি হবে? হাওয়ার উপর কথা যাবে। আর আমার ডেটা কিনতে হবে, এটা ঠিক আছে, ডেটা আমি যে টাকায় কিনবো, আমি মোটামুটি ডেটাতে খুব একটা প্রফিট না করলাম, অল্প প্রফিটে ছেড়ে দিলাম। আমি যদি মোটের উপর ব্যবসা করি, তাহলে আমার কি একটা ভালো অঙ্ক চলে আসবে না? সিঙ্গাপুর ঠিক এই জিনিসটাই খাটাইছে। আমি যদি 3% বলি, সবাই দিবে, এবং দুনিয়ার বড় বড় জায়ান্ট কোম্পানি আসবে। এখন 3%, আমি যদি বলি 20%, তাহলে মানুষ ট্যাক্স চুরি করবে, দিবে না। বাট আমি যদি বলি 3%, তখন এই 2 টাকা 1 টাকা করে আস্তে আস্তে দেখেন কত টাকা হয়, তাই না? দুবাইতে তো ট্যাক্স ফ্রি বলা চলে, ওরা বলতেছে ওদের ট্যাক্স ফ্রি, যদিও ছোটখাটো ট্যাক্স আছে, কিন্তু তারপরে দেখেন ওই ছোটখাটো দিয়ে তারা এত বিগ অ্যামাউন্ট করতেছে, তো তখন আপনি আসলে আরেকজনের গলা টিপে ধরে আসলে লাভ নেই। ওকে, তো যাই হোক, মানে এতগুলো কথা বললাম এই কারণে যে আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করে অ্যাকাউন্টিং এখানে শুরু করেন, তাহলে আপনার জন্য একটু সমস্যা। সমস্যা কি? কারণ আমরা তো আসলে সোজা পথে, সারা দুনিয়া যেভাবে চলে আমরা ওইভাবে চলি না। সারা দুনিয়ার ট্যাক্স রেট, ধরেন ভালো ভালো দেশের ট্যাক্স রেট থাকে 2, 4, 5টা। ইউকেতে যেমন মানে ফ্ল্যাট ট্যাক্স হচ্ছে 20%, কিছু কিছু সাবসিডি সার্ভিস আছে সেখানে হচ্ছে 5%, আর কিছুতে আছে নাই, জিরো। স্কুল, হসপিটাল, এগুলোতে ট্যাক্স জিরো। ওকে, তো আপনি যদি এখন ওদের হলো ধরেন এভারেজ 3টা ট্যাক্স, আর 2টা একটা থাকতে পারে, খুব রেয়ার। আর বাংলাদেশের ট্যাক্স কতগুলো আছে, কত পার্সেন্ট, কোন জায়গায় আছে হিসাব করছেন? 2% থেকে শুরু করে, 1% থেকে শুরু করে 22%, 25% পর্যন্ত আছে, কত রকমের ট্যাক্স। কিন্তু ট্যাক্স বোঝার জন্য আপনার একটা লয়ার লাগে। আপনি ইনটুইট, কুইকবুকেরই একটা প্রোডাক্ট আছে, কুইকবুকের মালিক হচ্ছে ইনটুইট কোম্পানি, হ্যাঁ। ইনটুইটের প্রোডাক্ট আছে টার্বো ট্যাক্স। ওকে, সার্চ করে দেখেন, এই টার্বো ট্যাক্স দিয়ে পুরা কানাডার ট্যাক্স চলে, পুরা কানাডার। তো ওরা যদি একটা কোম্পানির একটা অ্যাপ দিয়ে পুরো কানাডার ট্যাক্স চালাইতে পারে, তা আমাদের প্রবলেমটা কোথায়? এই জন্য আজকে থেকে এই ক্লাসে ঢোকার পর বাংলাদেশি চিন্তাবাদ। ওকে, জানি মতি সাহেব না? ওকে, তো যাই হোক, আসলে আছে এরকমই। তো আসেন আমরা ক্লাসে চলে আসি। প্রায় অর্ধেক ক্লাস তো আপনাদের সাথে গল্প করতেই গেল। আসলে ফার্স্ট ক্লাসে আসলে একটু ছোট হবে, ফার্স্ট ক্লাসটা এত বড় হবে না। ওকে, এইটা হচ্ছে দেখেন zero.com, দেখা যায়? বড় হয় না এটা? বড় তো এটা হয়, ওইটা তো বড় হয় না নামটা। ওকে, তাহলে আমরা zero.com-এ আসবো। zero.com-এ আসলে আমরা জিরো কিন্তু আসলে একটা ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট। ওয়েবসাইটের থ্রুতে আমরা ক্লাউড অ্যাকাউন্টিং করি, অনলাইন, হ্যাঁ। তো এই জিরোটা কিন্তু একটা এআই, তাই না? ও ও ও আপনার সাথে কি করে ইন্টারঅ্যাক্ট করে, তো তাই না? বিভিন্নভাবে ইন্টারঅ্যাক্ট করবে, আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। তো ওই আমরা এআই বলতে বুঝি চ্যাট জিপিটি একাই এআই না, গুগল নিজেও একটা এআই। মানে এখন এআই সাথে সফটওয়্যার মানে ওয়েবসাইট হওয়াই মুশকিল। ওকে, তো এখানে দেখেন, এ একটা সফটওয়্যার, এ আপনাকে বলছি কি, এর নাম হচ্ছে জেরো, আর ওয়েবসাইট হচ্ছে zero.com, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, এখানেও বলছে কি ফার্স্ট সিম্পল অ্যাকাউন্টিং সফটওয়্যার, ও নিজেকে ফার্স্ট এবং সিম্পল বলছে।
জেরো আসলেই ফাস্ট এবং সিম্পল। জেরো খুবই ব্যালেন্সড একটা সফটওয়্যার, চেক অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি জেরোতে কুইকবুকের থেকে। বাট কুইকবুক হচ্ছে পপুলার, ওটা ক্লায়েন্ট বেশি, আপনার কুইকবুকের কাজে বেশি শিখবেন। বাট জেরোরটাও আছে, যেমন জেরোর আপনার ইউকেতে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই তিনটা দেশে জেরোর সাবস্ক্রাইবার সব থেকে বেশি। এবং যে যদি কেউ বাইরে যাওয়ার প্ল্যান করেন এই দিকে, এই দেশগুলোতে, তাহলে জেরো শিখে যান, ভালো চাকরি পাবেন। আমার একটা স্টুডেন্ট আছে কানাডার আর কি, হ্যাঁ, ওই যে যার যে ভদ্রলোক হলেন ইঞ্জিনিয়ার, ওনার ওয়াইফ, হ্যাঁ। তো ওনারা ইয়াতে গেছেন হচ্ছে 2008-এ কানাডায় গেছেন। তো ভদ্রমহিলার বাচ্চা ছোট ছিল, সে স্কুল পাশ করে এখন সে ইউনিভার্সিটিতে পড়ে। তো উনি জব করতেন হচ্ছে একটা সুপার শপে। তো উনি এখন চিন্তা করলেন যে আমি আসলে এই অড জব আর করবো না, আমি একটা বেটার জবে যাব। তো বেটার জবে যাওয়ার জন্য উনি 2 বছর একটা ডিপ্লোমা শুরু করেন অ্যাকাউন্টিং এর উপরে। উনি ইকোনমিক্সে মাস্টার্স বাংলাদেশ থেকে, হ্যাঁ। তো 2 বছর উনি ওখানে করার পরে উনি বেশ অনেক কিছু শিখলেন, কিন্তু কুইক বুকসটা খুব ভালো বুঝতে পারছিলেন না। তো তখন উনি কিভাবে আমার সাথে যোগাযোগ করেন ফেসবুকে। আমিও ওনার সাথে তখন সময় ছিল হাতে, রাজি হয়ে গেছিলাম। মানে উনি আমার সাথে এখনো ক্লাস করেন, তখন রাজি হয়ে গেছিলাম। তারপরে ওনাকে এরকম 1 মাস, 1.5 মাস, 2 মাস ওনার সাথে ক্লাস করতে করতে একটা পর্যায়ে উনি একটা অ্যাকাউন্টিং ফার্মে এখন চাকরি পেয়ে গেছেন। কানাডাতে একটা অ্যাকাউন্টিং ফার্মের চাকরি কিন্তু খুব প্রেস্টিজিয়াস চাকরি, এবং আল্লাহর রহমতে টাকা পয়সা নিয়ে আপনার কোনোদিন চিন্তা করতে হবে না। ওকে, খুবই হাই ভ্যালুড এবং খুবই প্রেস্টিজিয়াস জব। ওকে, ওনার জব হয়ে গেছে, উনি তো মহা খুশি, হ্যাঁ। এখন এখনো চলে আমার সাথে ক্লাস টাস চলে, ওনার সাথে আমি পেরোল নিয়ে কিছু কাজ করি। আর একজন স্টুডেন্ট আছে আমার ইউএস এর, উনি ইউএসএ তে আমার এক্স কলিগ ছিলেন, বাট তখন আমি চিনতাম না, অন্য ডিপার্টমেন্টে ছিল। বাট উনি আমার সাথে কিভাবে যোগাযোগ করলেন, উনিও ওখানে এই ওনার যে অফিস আছে ওই অফিসে এই কুইক বুক ইউজ হয়, যার কারণে উনি আমার সাথে এখন কুইক বুকস নিয়ে কাজ করছেন আর কি, উনি শিখছেন। তো যার কারণে ইউএসএ এবং কানাডার ব্যাপারগুলো আমি মোটামুটি প্র্যাকটিক্যালি জানি। আর আমি নিজে যে কোম্পানিতে চাকরি করি সেটা হচ্ছে ইউকে বেস। তো যার কারণে ইউকেটা মোটামুটি এই তিনটা দেশের আমি মোটামুটি আপনার ডিটেলে অনেক কিছু বলতে পারবো। শুধুমাত্র বলেন। পার্ট টাইম জব আছে, এগুলো সব দেখাবো, আস্তে আস্তে দেখাবো। পার্ট টাইম জব আছে, ফুল টাইম জব আছে, প্রজেক্ট বেজ আছে, হ্যাঁ। এগুলো আপনাদের ক্লাসের মাঝে মাঝে আস্তে আস্তে দেখাবো। মানে একদিনে সব জেনে গেলে হবে কি, মাথা ভারী হয়ে যাবে, বুঝছেন। এই জন্য আস্তে আস্তে আমি দেখাতে থাকি, আপনি দেখতে থাকেন, কোনো অসুবিধা নেই। আর না, কোশ্চেন করা কেউ আবার বন্ধ করেন না, হ্যাঁ। মানে ক্লাসে প্রশ্ন করবেন। আপনি যদি বিদেশে কেউ থাকে বা আপনি নিজে যেয়ে থাকেন লেখাপড়ার জন্য, যে দেখবেন ওখানে একটা লেকচারের মাঝখানে কথা বলা যায় না। আপনি উনি টিচার যখন লেকচার দেবে তখন লেকচারই চলবে। আপনার যত প্রশ্ন আপনি লিখে রাখবেন, তাকে পরে ইমেল করবেন প্রশ্ন, ওনার সাথে কোনো কথা হবে না, বুঝছেন। বাট আমরা যেহেতু ওইভাবে অভ্যস্ত না, তো আপনারা ক্লাসে কথা বলবেন, ঠিক আছে। আচ্ছা, আমি তো এই যে ক্লাস নেওয়ার মাঝখানে এই যে এটা যেটা হয় দেখেন, ইনি তো জয়েন করেন নাই। বারবার এই যে এটা খোঁজ নিতে হয় যে একজন এখানে আছে, ওনাকে আমি কিভাবে পাবো। আচ্ছা, এনিওয়ে, তো দেখেন এখানে আসলে আমরা এটা বুঝলাম, বোঝার পর দেখলাম ট্রাই অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর এভরিডে বিজনেস, ওর কথা বলছে। এখানে কি আছে দেখেন, এখানে বলছে তার ফিচার কি কি আছে। এরপর হচ্ছে ক্লায়েন্ট ইনসাইট, পে বিলস আর এক্সপেন্স ক্লেম, এই তিনটা হচ্ছে তার মানে সামনে দিয়ে রাখছে আর কি। এই তিনটা তার একটা ভালো ফিচার বলছে সে, হ্যাঁ। আর যদি এক্সপ্লোর অল ফিচারে যাই, এখানে ক্লিক করি, তাহলে তার সবগুলো ফিচার এখানে পাওয়া যাবে। এই যে সবগুলো ফিচার এখানে আসছে। এখানে ফিচার কি কি বলছে, অ্যাকসেপ্ট পেমেন্টস, অনলাইন ইনভয়েসিং, ব্যাংক রিকনসিলিয়েশন, তারপর এক্সপেন্স ক্লেম, তারপর ইন্টিগ্রেট অ্যাপ, ব্যাংক রিকনসিলিয়েশন তো উপরে একটা দেখলাম না, এটা কি, ও ব্যাংক কানেকশন, সরি ব্যাংক কানেকশন, ব্যাংক রিকনসিলিয়েশন, পে বিল, ট্র্যাক প্রজেক্ট, পে রোল। আচ্ছা, এই যে নামগুলো ওখানে বলছে ওর ফিচার, এগুলোর সাথে কি আপনারা মোটামুটি পরিচিত? মানে এগুলো কি কারো কাছে অপরিচিত লাগে যে এই টার্মগুলো আমি একেবারেই বুঝি না বা জানি না? থাকলে বলেন, কোনো অসুবিধা নেই। বলেন কোনটা বুঝেন নেই। আর অ্যাকসেপ্ট পেমেন্ট বুঝেন তো, মানে আমার এই সফটওয়্যার দিয়ে আমি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারি, তাই তো। অনলাইন ইনভয়েসিং বুঝেন তো, যে আমি ইনভয়েসিং মানে কি, চালান, তাই তো, অনলাইন চালানটা পাঠাইতে পারি। ওকে, ব্যাংক কানেকশন মানে কি, আমার ব্যাংক আমি কানেক্ট করে রাখতে পারি ব্যবসার সাথে। তারপর কি,
এক্সপেন্স ক্লেম কি? না না, এক্সপেন্স ক্লেমটা একটু এখানে, এক্সপেন্স ক্লেমটা হচ্ছে ধরেন আপনি একজন স্টাফ, কোম্পানির স্টাফ, আপনি কোম্পানির জন্য মাঝে মাঝেই কিছু কিছু জিনিস কিনেন, অথবা কোম্পানির হয়ে আপনি কোথাও এক জায়গায় ট্রাভেল করতে গেছেন। তো ট্রাভেল করতে যে আপনার খরচ হয়েছে না, হোটেলে থাকছেন, এইসব করে আমরা কি করি, একটা বিল আকারে বা একটা আকারে জমা দিই না? ওই যে আমার এক্সপেন্সটা আমি ক্লেম করতেছি অফিসে, হ্যাঁ, এটা এখানে আলাদা একটা সিস্টেম আছে, করা যায়। এটা ওকে, ও এক্সপেন্স ক্লেমটাকে বলতেছে ওর অ্যাডিশনাল একটা ফিচার। অন্য অনেক সফটওয়্যারে এক্সপেন্স ক্লেমটা খুব ভালো মতো নাই, বাট আমার কাছে আছে। ওকে। তারপর ইন্টিগ্রেট অ্যাপ, মানে ধরেন এই আমার যে অ্যাকাউন্ট, এটার সাথে অনেক ধরনের অ্যাপ ইন্টিগ্রেট করা যায় কাজ সহজ করার জন্য। ওকে। ব্যাংক রিকনসিলিয়েশন মানে হচ্ছে বাংলা এটাকে কি বলে, ব্যাংক সমন্বয় বিবরণী। রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমন্বয়। সমন্বয় কি জিনিস? আমি যখন লেনদেন করছি, আমার একটা খাতা আছে না, রেজিস্টার আছে তো আমার একটা, এটাকে কি বলে, চার্ট অফ অ্যাকাউন্ট, তাই না? আমার রেজিস্টারের সাথে ব্যাংকের যে স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্টটা কি, ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্ট, মানে ব্যাংকের রেজিস্টার, তাই তো? তো আমার রেজিস্টারে আমি যা লিখছি, ব্যাংকের রেজিস্টার, ব্যাংক যা তুলছে, এইটা ঠিক আছে কি? দুইটা আমি পাশাপাশি রেখে কি করব, মিলাবো, সমন্বয় করব। মিলাবো মানে এখানে সমন্বয় করব, টাকা পয়সা কম বেশি থাকলে অ্যাডজাস্ট করব, সমন্বয় করব। তো এটাকে বলে ব্যাংক রিকনসিলিয়েশন, এটা আমরা শেষের দিকে শিখব। ওকে, মানে ব্যাংক রিকনসিলিয়েশন অনেকেই করতে পারেন, বাট এখানে কিভাবে করবেন এইটা শিখবো আমরা। এখন যদি বলেন ভাই ব্যাংক রিকনসিলিয়েশন পারি, আপনি কি শিখাবেন? আপনি তো পারেন, আপনার মতো করে পারেন। এখানে কিভাবে করুন এটা শিখাবো আমি। ওকে। পে বিলস, বিল দিবেন, ট্র্যাক প্রজেক্ট ট্র্যাক করবেন। পেরোল, পেরোল মানে কি, স্টাফ স্যালারিজ, আপনার যে স্টাফ, এই স্টাফগুলোর যে আপনি বেতন দিবেন, এটা নিয়ে আমরা ডিটেল আমরা করব। পেরোল অ্যাকাউন্টিং, বুঝেন? পেরোল কিন্তু দুইটা প্রসেসে হয়, একটা হলো পেরোল প্রসেস ফার্স্টে, আর সেকেন্ড থাকে পেরোল অ্যাকাউন্টিং। পেরোল প্রসেসটা করে কারা? ম্যাক্সিমাম জায়গায় করে হচ্ছে এইচআর। এইচআর আপনার কতখানি মাসে কয়দিন অফিস করছেন, লিভ আছে কিনা, এইভাবে আপনার বেসিক স্যালারি কত আসে, তার সাথে অ্যাড হয় কি হয়, বাসা ভাড়া অ্যাড হয়, অনেকের হচ্ছে মেডিকেল অ্যালাউন্স অ্যাড হয়, ট্রান্সপোর্ট অ্যালাউন্স অ্যাড হয়, এরকম অনেক অ্যালাউন্স দিয়ে টোটাল একটা কি হয়, আপনার আর্নিং টোটাল কত, টোটাল আর্নিং আপনার দেখা গেলো 70,000 টাকা। ওকে। এরপর আসে আপনার ডিডাকশন। ধরেন অফিসে আপনার একটা পার্সোনাল লোন আছে, 10,000 টাকা ডিডাকশন। আপনার একটা মানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স আছে, অফিসের গাড়িতে যান আসেন, ওখানে ধরেন 2,000 টাকা ডিডাকশন। অফিসে থেকে ফুড খান, ফুডের একটা ডিডাকশন 3,000 টাকা ডিডাকশন। এরকম আছে না অনেক। তারপর আপনার পেনশন থাকতে পারে, গ্র্যাচুইটি থাকতে পারে, এরকম অনেক ডিডাকশন হওয়ার পর বাকি যে টাকাটা, এটা হয় কি, টেক হোম। এখন এই যে পেনশন বললাম, পেনশন আপনি তো দেন 10 টাকা, আপনার সাথে আবার কোম্পানিরও কিন্তু দিতে 10 টাকা, আপনার সাথে কোম্পানি দিতে হয় না? তো এই যে টোটাল খরচ এবং ইনকাম, মানে ইনকাম গেল কার, স্টাফের ইনকাম, আপনি অ্যাজ এ কোম্পানি আপনার কি খরচ, এই টোটাল খরচটা আপনি কিভাবে এই সফটওয়্যারে এন্ট্রি করবেন অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট। প্রসেসের বিষয় আমি শিখাবো না, কারণ প্রসেসের বিষয়টা আমাদের ডিপার্টমেন্টের কাজ না। আমাদের কাছে আসবে কি, পে স্লিপ আসবে। পে স্লিপটা আসার পর এই পে স্লিপের মধ্যে আর্নিং কতটুকু তার, না আমার, তার আর্নিং মানে কি, আমার খরচ, আমার খরচ কতটুকু, তার কাছ থেকে আমি টাকা কেটে রাখছি কত, সেটা গভর্নমেন্টকে পে করবো কত, যে ট্যাক্স থাকে, এই ডিটেল মিলিয়ে আমি একটা কি বলে এটাকে, একটা অ্যাকাউন্টস করব, হ্যাঁ, এই অ্যাকাউন্টে আমি শিখাবো। এবং এটা যদি আপনার বেসিকটা ভালো করে শিখতে পারেন, সফটওয়্যার জন্য যেটাই হোক করতে পারবেন, পৃথিবীর যে কোনো সফটওয়্যার এটা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন পারচেজ অর্ডার রিপোর্টিং। রিপোর্টিং মানে হচ্ছে রিপোর্ট, কি কি রিপোর্ট নামাতে পারবেন। ওকে। তারপর ইনভেন্টরি, ইনভেন্টরি মানে হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি কি ইনভেন্টরিতে রাখতে পারবেন আপনি। ওকে। মাল্টি কারেন্সি, বিদেশে আপনার কারোর সাথে ব্যবসা থাকে, তার সাথে এক্সচেঞ্জ রেট কিরকম হবে, এগুলো করতে পারবেন। আচ্ছা, ম্যানেজ জিরো কন্ট্যাক্টস, এটা আমি দেখাবো। সেলস ট্যাক্স, এটা দেখাবো। বাকি এগুলো সবই মোটামুটি আপনার কাজের মধ্যে চলে আসবে। তো আপনারা কি করবেন, আজকে আপনারা এই যে জেরোর যে সাইটটা আছে, এই সাইটটা ওপেন করবেন, ওপেন করে এগুলো দেখবেন। দেখার পরে আপনারা আসবেন কোথায়, এটা কিন্তু ফিচারের মধ্যে এগুলোই আছে। আপনারা আসবেন প্রাইসিং এ। প্রাইসিং এ আসলে দেখলে, এখানে যদি দেখেন, দেখবেন এখানে 3টা প্যাকেজ আছে, হ্যাঁ, মানে জেরো যে আপনার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, এই সফটওয়্যার 3টা প্যাকেজে নেওয়া যায়, ওদের কাছ থেকে পারচেস করা যায়। একটাকে বলতেছে ওরা স্টার্টার, স্টার্টারটা ইউজুয়ালি $29 পার মান্থ। ওকে। বাট নাও এখন দিচ্ছে কত, $7.25 পার মান্থ। এটা বলছে ওভার 3 মান্থস সেভ এত টাকা, ওভার 3 মান্থস, তার মানে
এই 7.25 থাকবে কতদিন? 3 মাস। নেওয়ার পর 3 মাস পরে কিন্তু এই রেটে চলে যাবে। ওই জন্য বড় করে 7.25 দেখে আবার কেউ মানে ইয়ে হয়ে যায় না যে এত কমে পাচ্ছে। 3 মাস থাকবে, মানে আপনাকে অভ্যস্ত করার পর এখন বলবো টাকা দাও বেশি করে। ওকে, আচ্ছা যাই হোক, মানে এটা হয় কি, এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো একটা সময় যে আপনাকে এত কমফোর্ট দেওয়া শুরু করে, তখন আর কোম্পানিগুলোর কাছে বা বিজনেস ওনারের কাছে এই ধরেন $29 বা $30 বা আর বাকি যাই হোক, এটা তার কাছে কোনো ব্যাপার মনে হয় না। ওকে, তাহলে আমরা স্টার্টারে দেখতেছি কত, $7.25 পার মান্থ। ওকে, এবং এই যে স্টার্টারে আপনি কি কি সুবিধা এখানে পাবেন নিচে সেগুলো দেওয়া আছে। আপনি সেন্ড কোডস অ্যান্ড ইনভয়েস, কোটেশন দিই না আমরা, কোটেশনটাকে বলছে কোডস, হ্যাঁ, সেন্ড কোডস অ্যান্ড ইনভয়েস 20টা করতে পারবেন। অনেক বড় কোম্পানিদের মাসে 20টা হয় না, তাই না? হয় না যে এরকম 2টা ইনভয়েস দিলে ধরেন 5 কোটি টাকা হয়ে যাবে। কোর্স হচ্ছে কোটেশন দেয়া, সামথিং ডিফারেন্স বলতে কি, এখানে যেটা কোটের যেটা মানে আমরা কোটেশন যেটা বলি সেটার সাথে এই কোটেশনের মিনিং এর একটু তফাৎ আছে। কোটেশন সামথিং এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে একজনের কাছ থেকে আমি একটা পারচেজ অর্ডার পেয়েছি, আমি বিক্রি করব, সে আমাকে একটা পারচেজ অর্ডার দিতে চাচ্ছে। ওকে, সে আমাকে বলছে যে ভাই এই জিনিসটা তোমার কাছে আছে কিনা, যদি থাকে আমাকে জানাও, তাহলে আমি আগামী 2 দিনের মধ্যে অর্ডারটা কনফার্ম করব। তার মানে কি, এটা এখনো কনফার্ম হয় নাই। এই যে যতক্ষণ পর্যন্ত এটাকে কনফার্ম হয় নাই ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কোড হিসেবে, মানে কি বলি, এটাকে কোড হিসেবে এটাকে আমরা ট্রিট করব। পিআই বলতে পারেন, বাট এরা এখানে ভাষাটা ব্যবহার করছে কোড। হুম, না, পিআই মানে সেলস না। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ইয়েস, ইয়েস। এখানে বিষয়টা হচ্ছে কি, ধরেন যে আপনি যে কনসেপ্টে বলতেছেন সেই কনসেপ্টটা আপনার অ্যাবসলিউটলি রাইট, বাট এটার জন্য প্রযোজ্য না। ওকে, সেটা কিরকম, ধরেন এখানে কোটেশন বলতে আমি বোঝাচ্ছি যে মানে এখানে যেটা বোঝায় এটা হচ্ছে কোনো কম্পিটিশন বোঝায় না, যে আমি 10 জনের কাছে কোটেশন নিলাম, নেওয়ার পর এরকম না। এটা হচ্ছে ধরেন আমি যার কাছে বিক্রি করব, এখানে আসে বিক্রির ক্ষেত্রে, এটা কিন্তু পারচেজের ক্ষেত্রে না। মানে আমরা যেটা ইউজুয়ালি চিন্তা করি কোটেশন বলতে আমরা বুঝি আমি কিছু পারচেজ করবো, আমি 10 জনের কাছে কোটেশন নিলাম, নিয়ে আমি একজনকে কনফার্ম করবো ভাই তুমি কাছ থেকে আমি জিনিসটা কিনবো। এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সেলসের সাথে রিলেটেড। এই কোডটা হচ্ছে রিলেটেড টু সেলস। আমি যখন বিক্রি করতে যাব তখন কি হবে, যে কেউ একজন আমাকে বললো যে ভাই তোমার কাছে এই জিনিসটা আছে কিনা আমাকে জানাও, আমি তোমাকে 2 দিনের মধ্যে কনফার্ম করব। সাপোজ বলছি এরকম, এই যে উনি আমাকে বললেন যে এটা আমি নিতে পারি, বাট অর্ডারটা এখনো কনফার্ম না, রিলেটেড টু সেলস, তখন আমরা তার নামে একটা কোড করব। এখানে এখানে ভাষাটা হচ্ছে কোড, বাট আপনি যে বলছেন পিআই, জিনিস সেম, বাট ওরা এখানে ব্যবহার করছে হচ্ছে কোড। ওকে, তখন তার নামে এটা কোড করব, এটা আমার অ্যাজ এ ড্রাফট হিসেবে থাকবে, এবং এটা আমি যতক্ষণ পর্যন্ত ইনভয়েসে কনভার্ট না করব ততক্ষণ পর্যন্ত এটা আমার কোনো জায়গায় ইম্প্যাক্ট ফেলবে না। যখন আমি এটা ইনভয়েস করব তখন আমার ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করে সব জায়গায়, ইনভেন্টরি, সব জায়গায় ইম্প্যাক্ট চলে আসবে। বাট যখন কোড বলতে তাহলে আমরা কি বুঝছি, যখন আমরা বিক্রি করতে যাব বাট অর্ডারটা এখনো কনফার্ম না, তখন যদি আমরা একটা ড্রাফট রাখতে চাই তাহলে আমরা কোড করে রেখে দিতে পারি। এখানে হচ্ছে এই জিনিস এটা। ওকে, তো এখানে দেখেন, এখানে বলছে যে এন্টার 5 বিলস। বিল বলতে আমরা কি বুঝি, আমরা কিন্তু সব জায়গায় বিল কথাটা ব্যবহার করি না, একটা বিল দিয়ে দেন। হ্যাঁ, বিল দিয়ে দেন বলি, এটা আমার জন্যই কিন্তু আসলে বিল, ওনার জন্য কি, ধরেন আপনার কাছ থেকে আমি একটা কিছু কিনবো, কিনলে আপনি যদি আমাকে একটা দেন, আপনার জন্য এটা হলো রিসিট, তাই না? আপনি রিসিট দিচ্ছেন আমাকে, বাট আমি যেহেতু টাকা খরচ করছি, এক্সপেন্স যখন করছি, তখন আমার জন্য এটা বিল। বাট বিল হয় কখন জানেন, বিল হয় হচ্ছে যখন বাকিতে কিছু আমরা কিনি। আমরা নগদ টাকা দিয়ে কিনলেও ওটাকে বিলই বলছি আমাদের ডেইলি লাইফে, বাট বিল তখনই হয় যখন হচ্ছে আমি মানে জিনিসটা কিনেছি কিন্তু আমি এখন টাকা দিইনি। অ্যাকাউন্টস পেয়েবল, রাইট। যখন এটা অ্যাকাউন্টস পেয়েবলে থাকবে
তখন হচ্ছে এটা হবে বিল, অ্যাকাউন্টিং এর ভাষায়। বাট এখন যেটা হচ্ছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই ব্যবহার করি, এই জন্য আমি বলছি যে ওইটা মাথার বাইরে রেখে এখানে শুরু করতে হবে। ওকে, তো দেখেন এখানে বলছে কি এক্সপেন্স ক্লেম এটা অপশনাল, যদি এক্সপেন্স ক্লেম আপনি এই প্যাকেজের আন্ডার নিতে চান, কোনটা স্টার্টার, হ্যাঁ স্টার্টার আন্ডার নিতে গেলে আপনাকে অ্যাডিশনাল কি করতে হবে, আরো $4 পে করতে হবে পার মান্থ। ওকে, এরপর বলছে ট্র্যাক প্রজেক্ট, এটা যদি আপনি অ্যাডিশনালি নিতে চান তাহলে আরো $60 পে করতে হবে পার মান্থ। আর যদি অ্যানালিটিক্স প্লাস এটা নিতে চান, এটা অপশনাল, এটার জন্য পে করতে হবে না, এটা এমনি পেয়ে যাবেন। ওকে, এবং এটা যদি আমরা পরের প্যাকেজে আসি, দেখেন স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো সেম জিনিস, বাট এগুলোতে কি আছে, প্রিমিয়ামে কি আছে দেখেন, প্রিমিয়ামের খরচ কত, প্রিমিয়ামের খরচ অ্যাকচুয়ালি কিন্তু $62 পার মান্থ। এটা আপনাকে 3 মাসের একটা অফার দিচ্ছে, 3 মাস পরে আপনাকে এটাই পেমেন্ট করতে হবে। তো এখানে দেখেন এখানে সবগুলো অপশনই আছে, ব্যাংক রিকনসিলেশন থেকে শুরু করে সব অপশনই এখানে আছে, এই নিচের এগুলো সবগুলোই আছে। যেমন মাল্টি কারেন্সি শুধুমাত্র আপনি এখানেই ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার যদি যে দেশের ক্লায়েন্ট, ওই দেশের বাইরে যদি উনি কারোর সাথে লেনদেন করতে চান এবং সেই লেনদেনটা যদি আপনি অ্যাকাউন্টসে দেখাইতে চান, তাহলে ওনাকে অবশ্যই এই প্যাকেজ নিতে হবে, তা নাহলে মাল্টি কারেন্সিতে কনভার্ট হবে না, সিস্টেমে তারা হবে না। আপনি ম্যানুয়ালি ব্যক্তিগতভাবে বসায় ওটা অ্যামাউন্ট বসে দিতে পারেন, সেটা অন্য বিষয়। ওকে, তো আমরা এখান থেকে প্যাকেজগুলো দেখলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই যে বাকি যেগুলো আছে এগুলো জিনিস একটু আপনারা নিজেরা দেখবেন, হ্যাঁ। এখন যেটা আছে সেটা হচ্ছে আমরা জেরোটা ফ্রি একটা অ্যাকাউন্ট আগে খুলব, যেমন ট্রাই জেরো ফর ফ্রি, আর হচ্ছে এখানে লগ ইন। আমার জেরোতে অ্যাকাউন্ট খোলা আছে, আমি লগ ইন করলেই হবে, বাট আপনাদের কোনো একজনের অ্যাকাউন্ট আমি একটা খুলে দিচ্ছি, তাহলে আপনারা সবাই এটা বুঝতে পারবেন। ওকে, আমি ক্লিক করব কোথায়, ট্রাই জেরো ফর ফ্রিতে, এখানে এখানে ক্লিক করলে দেখেন বলছে স্টার্ট এ 30 ডে ফ্রি ট্রায়াল, 30 দিনের একটা ফ্রি ট্রায়াল আপনি স্টার্ট করতে পারবেন। জয়েন ওভার 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউজিং জেরো টু পাওয়ার দেয়ার বিজনেস। 4.2 মিলিয়ন মানে কি, 42 লাখ, 42 লাখের মতো এটার সাবস্ক্রাইবার আছে। তার মানে হচ্ছে যদি 42 লাখের মধ্যে ধরেন 5 লাখও স্টাফ নেয়, 5 লাখ কোম্পানি, মানে 42 লাখ সাবস্ক্রাইবার বলতেছে না, তার মধ্যে ধরেন 5 লাখের স্টাফ দরকার, বাকিদের স্টাফ দরকার নিজেরাই পারে। 5 লাখের জন্য যদি একটা করে স্টাফ নেয়, তাও 5 লাখ লোকের চাহিদা আছে। তার মধ্যে ধরেন যদি ধরলাম যে 4 লাখ লোকই ফিক্স হয়ে গেছে, তাও 1 লাখ ভ্যাকেন্সি আছে, আছে না, এটা বোঝা তো যায়। 1 লাখ ভ্যাকেন্সি আছে, ধরেন এই 1 লাখ ভ্যাকেন্সির জন্য আপনি এখন লড়াই করবেন কত লোকের সাথে, খুব বেশি হলে 2 লাখ লোকের সাথে। এটা কিন্তু তুলনামূলক অনেক কম কম্পিটিশন, 1:2। ওকে, এনিওয়ে তারপরেও হচ্ছে আপনার জেরোর সার্কুলার কম, জেরো পপুলার কম আর কি, হ্যাঁ, কুইকবুক পপুলার বেশি। আচ্ছা, তাও এখানে আমরা কি দিব, দেখেন এখানে আমরা বলছে নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, এই 1 মাসের জন্য যে আপনি ফ্রি ট্রায়াল নেবেন এর জন্য কোনো ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে না, ঠিক আছে। 24 আওয়ার অনলাইন সাপোর্ট, আর ক্যান্সেল এনি টাইম, ঠিক আছে, সুবিধা আছে। তো আমরা কি করব, আমরা আমাদের ফার্স্ট নেম দিব। আচ্ছা, কোন একজনের ফার্স্ট নেম বলেন, কে দিবেন বলেন, বলেন বলেন। এমডি রাকিবুল ইসলাম। ওকে, আপনার ইমেল দেন, এখন ফোনে ইমেল আছে, ওকে বলেন। আর এস রাকিব ইসলাম 916@gmail.com। ওকে, এখন ঠিক আছে তো, দেখেন ওকে। আচ্ছা, এখানে আমরা সিলেক্ট করব কি, বাংলাদেশ। এখানে আমরা অন্য দেশ সিলেক্ট করব না, কারণ এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, হচ্ছে এখনো কোম্পানি না কিন্তু, বুঝছেন, যেটা আমরা খুলতেছি এটা কি আমাদের অ্যাকাউন্ট। এখানে আমরা আমাদের অ্যাকচুয়াল ডাটাই দিব। বাংলাদেশ কই আছে নাকি নাই, আছে তো, বাংলাদেশ। ওকে, আমরা ফোন নাম্বার শুরু করবো কোথা থেকে, 1 থেকে, বলেন আপনার নাম্বার বলেন। 13
0429484854 দেখেন, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে চুজ এ লোকেশন, লোকেশন আমরা বাংলাদেশে দিতে হবে। বাংলাদেশের নাম্বার দিয়েছেন, অন্য জায়গায় নাম্বার দিলে, অন্য জায়গায় লোকেশন দিলে হবে না। ওকে, এরপর আমরা এই দুইটাতে চোখ বন্ধ করে টিক দিবেন, কারণ চোখ খুলে টিক না দিলে প্রসেস হবে না, যেটাই করেন টিক এখানে দিতেই হবে। ওকে, তারপর দিবেন আই এম নট এ রোবট। এখন বলতেছে বাস দেখাও, তাই তো। ওকে, বাস চিনাইতে হবে, এই দুইটা বাস, আরেকটা কই, এই তিনটা বাস। কি ব্যাপার, বাস আসতেই থাকে কেন? হ্যাঁ, এইসব খেলা খেলার সময় আছে বলেন তো? আছে কিছু আর? ওকে, ওকে, তারপর আমরা এইটুকু বুঝছি তো সবাই। এখন আমরা যাব নেক্সট কনফার্মেশনে। এখন আপনার ইমেইলে একটা ইমেইল গেছে, আপনি ইমেইলটা ওপেন করেন। আপনি যে অ্যাকাউন্টটা দিবেন সেই অ্যাকাউন্টে একটা ইমেইল যাবে। ওকে, আসছে? ইমেইলটা ওপেন করেন। ওপেন করার পর, হ্যাঁ, ওখানে দেখেন ওই যে কনফার্ম, ভেরিফাই কনফার্ম করেন। এখন বলছে কি পাসওয়ার্ড দিতে বলছে, তাই তো। তার মানে পাসওয়ার্ড দিতে বলবে কখন? ইমেল ভেরিফিকেশন হওয়ার পর। দেন একটা পাসওয়ার্ড দেন। ইমেলে আপনাকে বলবে কনফার্ম করতে, আপনি কনফার্মে যাবেন, তখন বলবে পাসওয়ার্ড দিতে। হ্যাঁ, তখন পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা একটা বড় হতে হবে, একটা ছোট হতে হবে, একটা একটা ডিজিট থাকতে হবে, আর একটা সিম্বল থাকতে হবে মিনিমাম। আর 8 ক্যারেক্টারের হতে হবে, 8-এর নিচে হলে হবে না। বেশি হলে সমস্যা নেই, মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। দেখি, দেওয়ার পর কি এটা আসছে? ও আচ্ছা। আচ্ছা, এইটা একটু আপনাদেরকে, এটা যেহেতু আমার স্ক্রিনে এখন আসতেছে না, এটা একটু আপনাকে আমার ভাইয়ের ফোন থেকে দেখাই। এতে দেখা যায়। এটা হচ্ছে কি দেখেন, এই যে আপনি ক্লাসে থাকার কারণে আমি এটা, এখন যদি কেউ অনলাইনে থাকে তাকে আমি দেখাতে পারবো এটা। আচ্ছা দেখেন, এখন উনি কি করছে, ওনার ইমেইলে গেছে, ইমেইলে যাওয়ার পর ওই লিঙ্কটাতে ক্লিক করছে, তাই না? ক্লিক করার পর বলছে পাসওয়ার্ড দিতে, উনি পাসওয়ার্ড দিচ্ছে, দেওয়ার পর একটা পেজ আসছে। এই পেজে ওনাকে বলতেছে যে বিজনেস নেই, এই তো। মানে ওনার যে বিজনেস, এই বিজনেস নেম এটা কোথায় পাবেন? আপনাকে যে আমি একটু আগে আপনাদের গ্রুপে যে একটা ওয়ার্ড ফাইল দিছি, ওই ওয়ার্ড ফাইলে লেখা আছে বিজনেস নেম, সেই নেমটা এখানে বসাবেন। আচ্ছা, এখানে দেখি আমার এখানে লগ ইন করলে এটা আসে কিনা। আচ্ছা রাকিব ভাই, আপনি একটু সামনে আসেন। হ্যাঁ, 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 ওটাই করতেছি, ওটাই করতেছি। সাইন। আচ্ছা, আপনার জিমেলটা আপনি একটু এখানে লগ ইন করেন, লগ ইন করেন। @gmail.com দেওয়া লাগবে না, নেক্সটে যান। হুম, হুম, হুম। জিমেইলের পাসওয়ার্ড দেন, জিমেইলের। মনে আছে তো নাকি? ফোনে সেভ করা থাকলে অনেকদিন হয়ে গেলে মনে থাকে না, এটার সমস্যা।
হচ্ছে না, থাক 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 থাক, আর বেশি দিয়েন না, পরে আবার আপনি এক কাজ করেন, ইমেলটা আমাকে ফরওয়ার্ড করেন। এই ল্যাপটপের হ্যাঁ হ্যাঁ, আপনি ফরওয়ার্ড দেন, আমি ইমেল অ্যাড্রেসটা বসাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মেইলটাই জাস্ট ফরওয়ার্ড করে দেন। ডিসপ্লেটা কি মেইলে পাবো? ডিসপ্লে বলতে মানে এই এই ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পাবেন সব পাবেন। ওকে, দেখি। আসছে না, এটা দিলে কি আসে? না, আপনার ইমেলটা দিতে হবে। আপনার ইমেল যেন কোনটা দিছিলাম বলেন তো? RS RAKIB ISLAM 916 না, @gmail.com। এখন পাসওয়ার্ড মানে জিরোতে একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিয়ে জানিস, অথবা আপনি ইয়ে করতে, রাকিব রাকিব আর বড় দিচ্ছেন তাই তো? রাকিব 123 নিচে এটা। ক্রাইটেরিয়া ফিল আপ হয়নি, পাসওয়ার্ড নিচে কেন? আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? তার মানে আপনার ইমেলে যাওয়ার পর আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনার আইডি এবং পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়াতে আপনার কি ক্রিয়েট হয়েছে? অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখন যেটা আসলো এটা হচ্ছে কোম্পানি, বিজনেস। ওকে, আপনাদেরকে আমি গ্রুপে যে এটা দিচ্ছি, হ্যাঁ, এখানে দেখেন কোম্পানির নেম কি আছে, কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাসেসরিজ, তাই না? এইটাকে আমরা এখানে বসাবো। এই ওটা কোথায় গেল? এই এখানে। ওকে, এটাকে আমরা এখানে বসাবো। এরপর বলছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কি আছে? ইন্ডাস্ট্রি দেখেন কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। ওকে, এখন এই জায়গায় যদি আমরা এক্সাক্ট ইন্ডাস্ট্রি না পাই তাহলে আমরা কাছাকাছি যেটা আছে সেটা বসাবো। তাহলে আমরা কম্পিউটার লিখি, দেখেন কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল রিটেলার হোলসেলার, দেন কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস বলে কিছু নাই। এটা আমরা কাছাকাছি দিব, এইটা আমরা ভিতরে সেটিংসে গিয়ে ঠিক করতে পারবো, একদম এক্স্যাক্টটাই পাবো। ওকে, আপাতত এটা আমরা কাছাকাছি একটা দিয়ে রাখলাম। এখন দেখেন বলছে আপনার বিজনেসের কান্ট্রি কোথায়। এর আগে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে আপনার কান্ট্রি, আপনার ফোন নাম্বার, আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার অ্যাকাউন্ট কোথাকার, আপনি বাংলাদেশি বাংলাদেশি। ওকে, বাট আপনি এখন যে কোম্পানি অ্যাড করতেছেন এই কোম্পানি কোথাকার, এটা কি অস্ট্রেলিয়ার নাকি নিউজিল্যান্ডের নাকি ইউকেতে নাকি পোল্যান্ডে, কোথায়? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এই কান্ট্রির সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে বাংলাদেশে দেখেন টাইম জোন এবং কারেন্সি দেখেন বাংলাদেশি টাকা দেখা যাচ্ছে, বাট আপনি ধরেন এখানে যদি বাংলাদেশিটাকে চেঞ্জ করে কি দিবেন বলেন তো, আর্জেন্টিনা দিই, টাইম জোন এবং কারেন্সি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তার মানে হচ্ছে এই কান্ট্রিটা কিন্তু আপনি একবার যদি স্টার্ট ট্রায়ালে ক্লিক করে ফেলেন কান্ট্রি আর চেঞ্জ করতে পারবেন। তার মানে এই কান্ট্রিটা আপনাকে খুব চিন্তা ভাবনা করেই দিতে হবে যে আসলে আপনি কোন দেশের ক্লায়েন্টের কাজ করতেছেন।
নর্মালি এই জিনিসগুলো আপনাদের কাছে কম আসবে, ক্লায়েন্ট এগুলো রেডি করেই আপনার কাছে ভেজাল হওয়ার পরে আপনার কাছে আসবে। আবার অনেকে আছে যে ধরেন একটা সফটওয়্যার ব্যবহার করছে, সে আসলে নতুন করে জেরোতে আসতে চায়, আপনার জেরোর গিগ দেখে বা জেরোর আপনার প্রোফাইল দেখে আপনার কাছে আসছে যে ভাই আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেন, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে দিতে হবে। হ্যাঁ, আমি এখানে দিলাম বাংলাদেশ। এই ওকে, তাহলে ঠিক হয়ে গেল। এখন বলছে লাস্ট ডে অফ ইউর ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা কিন্তু দেশ অনুযায়ী চেঞ্জ হতে পারে। যেমন ইউকেতে ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডে হচ্ছে মার্চ কি 31শে মার্চ। হ্যাঁ, ওদের হচ্ছে 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু। ওকে, আবার কানাডাতে হচ্ছে 1 জানুয়ারি, সরি 31 ডিসেম্বরে হচ্ছে ওদের ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ। কানাডাতে হচ্ছে পয়লা জানুয়ারি থেকে শুরু হয়। ওকে, তাহলে যদি আমাদের ক্লায়েন্টের বা আমরা যার কাজ করছি তার যদি ফাইন্যান্সিয়াল ইয়ার 1 জানুয়ারি হয়, তাহলে আমার লাস্ট ডে অফ ফাইন্যান্সিয়াল ইয়ার হবে কবে? 31 ডিসেম্বর। বছরের প্রথম দিন যদি 1 জানুয়ারি হয় ফাইন্যান্সিয়াল ইয়ারের, বাংলাদেশে নর্মালি কি বলে, জুলাইয়ের 1 তারিখ হচ্ছে ফার্স্ট ডে, তার মানে 30 জুন হচ্ছে লাস্ট ডে। এখানে লাস্ট ডেটা জানতে চাইছি, তো আমরা ধরে নিচ্ছি আপাতত যে আমাদের 1 জানুয়ারি হচ্ছে আমাদের ফার্স্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম দিন, তাহলে আমাদের এটা ঠিক আছে। এরপর বলছে ডু ইউ হ্যাভ এমপ্লয়িজ, আপনার কি এমপ্লয়ি আছে? যদি আপনি ইয়েস দেন তাহলে আপনার এমপ্লয়ি আছে, আর যদি নো দেন জাস্ট মি, তাহলে তো মি। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, যে কোনো একটা কিছু দিতে পারেন। এরপর আপনি সিলেক্ট এ টুল, এটা কি টুল সিলেক্ট করতে বলছে, যে আপনি কারেন্টলি কোন সফটওয়্যারটা ব্যবহার করেন যেটা থেকে আপনি জেরোতে আসতেছেন। ওকে, এইখানে আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে ও দেখেন কুইক বুকস দিবে, সেইজ, অনেক সফটওয়্যারের নাম দিছে। আপনি যদি এগুলোর মধ্যে না মিলে তাহলে আপনি আদার দিতে পারেন, অথবা আপনি জানাতে চাচ্ছেন না যে আপনি কোথা থেকে আসছেন, আপনি আদার দিলেও হবে। ওকে, দিয়ে আপনি দিবেন স্টার্ট ট্রায়াল। এই যে আমরা চলে আসলাম জেরোর ড্যাশবোর্ডে। ওকে, এটা হচ্ছে জেরো নামের যে অ্যাকাউন্টিং সফটওয়্যারটা আছে, এটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে দেখেন এখানে বলছে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডেই চলে আসে, যে কোনো জায়গায় থাকুক ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডেই চলে আসবে। এরপর বলছে বিজনেস, এই বিজনেসে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন কতগুলো অপশন আছে। এই ইনভয়েস, কোর্স, এগুলো সব হচ্ছে আমার বিক্রির সাথে সেলস রিলেটেড যত ফাংশনাল কাজ করব আমরা এখান থেকে করব। পে বিল, পারচেজ অর্ডার, এগুলো যা আছে এগুলো হচ্ছে আমার এক্সপেন্স রিলেটেড। ওকে, আমি যা কিছু কিনবো সব আমরা এই অপশনগুলো ব্যবহার করে কিনবো। এরপর এক্সপেন্স ক্লেম, যেটা একটু আগে দেখলেন, এক্সপেন্স ক্লেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও তো এগুলোকেই ওর ফিচার বলতেছে। ওকে, তো হ্যাঁ, পারচে এটা কি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, পে রান। পে রান মানে কি দৌড়ের উপর পেমেন্ট করা আর কি। পে রান মানে আপনি অন দ্য গোতে ট্রাভেলে আপনি পেমেন্ট করতে পারেন আর কি সফটওয়্যারের মাধ্যমে, এটাই। এইটা শর্ট টার্ম ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো বোঝেন তো? হ্যাঁ, শর্ট টার্ম ক্যাশ ফ্লো। না, এখানে স্টেটমেন্টটা তো আপনি রিপোর্ট থেকে পাবেন, এখানে আপনি একটা সামারি পাবেন আর কি। ওকে, রাইট। আচ্ছা, এগুলো এখন এগুলো আমরা ডিটেল করবো সবই, এগুলো এখন জাস্ট দেখেন। এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর মধ্যে কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট, রিপোর্ট, অ্যাডভান্স। অ্যাডভান্সে আবার অনেক কিছু আছে, এগুলো আমরা দেখবো। এরপর আছে প্রফিট অ্যান্ড লস, এরপর হচ্ছে সেলস ট্যাক্স রিপোর্ট, চার্ট অফ অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাসেট। এখানে এটা দেওয়া আছে প্রজেক্ট, প্রজেক্টের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এই প্রজেক্টটার জন্য প্রজেক্টটা আমরা এখানে সরাসরি আসলে শেখাটা একটু টাফ, কারণ প্রজেক্টের জন্য আলাদা $60 দিয়ে কিনতে হয়, বুঝছেন? এখানে অপশন অনেক কিছু আছে, কিন্তু এখানে ডিটেল পাওয়াটা একটু সমস্যা। এই প্রজেক্টগুলো কেমন হয় আপনাকে বলি, যেমন ধরেন একটা রিয়েল এস্টেট কোম্পানি, অথবা ধরেন একটা কনস্ট্রাকশন কোম্পানির ও টেন্ডার করছে, টেন্ডার করে ও 4টা কাজ পেয়েছে। একটা হলো ব্রিজ বানানোর কাজ, একটা রাস্তা বানানোর কাজ, একটা ধরেন রাস্তার পাশে ড্রেন বানানোর কাজ, আর আরেকটা কি বলা যায়, এরকম 4টা কাজ পেয়েছে। তো 4টাকে আপনি 4টা প্রজেক্ট হিসেবে ধরে 4টার অ্যাকাউন্টস আলাদা আলাদাভাবে করতে পারবেন, এবং টোটাল এই 4টার প্রতি রিফ্লেকশন আপনার মেইন অ্যাকাউন্টসে চলে আসবে। ওকে, এখন এই কাজটা করার জন্য এই টাকা দিয়ে কিনতে হয় আর কি।
হ্যাঁ, এখান থেকে করা যায় কিন্তু খুব আসলে ভালো কিছু বোঝা যায় না। আর এই প্রজেক্টটা করার জন্য আমি দেখি একটা করা যায় কিনা আপনার জন্য। আর এই যে কন্ট্যাক্টস, এই কন্ট্যাক্টসে বলে হচ্ছে আমার এখানে কি লেখা যায়, অল কন্ট্যাক্টস কাস্টমার সাপ্লায়ার। তার মানে কন্ট্যাক্টসে যারা থাকবে এরা হবে হয় আমার কাস্টমার, না হলে আমার ভেন্ডর বা সাপ্লায়ার। ওকে, আচ্ছা এই পোর্শনে এখানে এখানে আর এইখানে দেখেন একটা প্লাস আইকন আছে, প্লাস। এখানে কিছু শর্টকাট আছে। এখানে শর্টকাটে বলছে কি ইনভয়েস, বিল, কন্ট্যাক্ট, কোড, স্পেন্ড মানি, রিসিভ মানি, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো সব। বাট এখান থেকে শর্টকাটে গিয়ে এগুলো ফাংশনেও আছে, বাট শর্টকাটে যেগুলো প্রয়োজন হয় প্রতিনিয়ত সেই জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছে। ওকে, এখানে আছে একটা সার্চ, এখানে হচ্ছে নোটিফিকেশন। যদি জেরো থেকে কোনো নোটিফিকেশন আসে তাহলে আপনি এখানে দেখতে পাবেন। আর এই যে এইটা বলছে হেল্প। হেল্প বলতে ধরেন আপনি জেরো রিলেটেড কিছু জানতে চাচ্ছেন, ধরেন একটা ফাংশন আপনি ভুলে গেছেন, ঠিক আছে? আপনি যদি লেখেন এখানে ইনভয়েস, এখানে ইনভয়েস লিখলে ও আপনাকে ইনভয়েস, জেরোর ইনভয়েস রিলেটেড যেগুলো ইনফরমেশন দেওয়া যায় ওইখানে আপনাকে সবগুলোই দিবে। যখন আপনি মোটামুটি কাজ করতে করতে একটু এক্সপার্ট হয়ে যাবেন, এক্সপার্ট হওয়ার মাঝখানে চট করে একটু ভুলে গেছেন, তখন আপনি এখান থেকে দেখে বুঝবেন, কিন্তু এখন দেখলে আসলে টার্মিনোলজিগুলো ওইভাবে বুঝতে পারবেন না। ওকে, আর এই যে হেল্পের পাশে যেটা আছে এই ডটগুলা, এগুলোকে বলতেছে কি, এগুলো হচ্ছে অ্যাপ। হ্যাঁ, এখানে দেখেন একটা অ্যাপ আছে ডেক্সট, ডেক্সট আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তারপর এটা কি স্ট্রিপস। এখানে যদি আপনার কোনো অ্যাড, এগুলো প্রতিটা কি বলে এটাকে, অ্যাপ আপনাকে আলাদাভাবে টাকা দিয়ে কিনতে হবে। এমন অনেক অ্যাপ আছে যেটার দাম আপনার মেইন সফটওয়্যারের থেকেও বেশি, কারণ আপনার জীবনকে অনেক সহজ করে ফেলবে তো। যেমন এই যে ডেক্সট, এই ডেক্সটের মান্থলি যে সার্ভিস ফি সেটা কুইক বুকের সার্ভিস ফির থেকেও বেশি, অথচ এটা হচ্ছে একটা অ্যাড অনস, একটা অ্যাপ যেটা আপনাকে হেল্প করতেছে। ওকে, তো আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, আপনি লগ আউট করে দিলে আপনি লগ ইন করতে পারবেন, অসুবিধা নেই এখন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে গিয়ে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন। আরেকটা জিনিস আছে, এই যে ড্রপডাউনে আসলে দেখবেন, ড্রপডাউনে আসলে দেখবেন এখানে একটা অ্যাডিশনাল একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে ডেমো কোম্পানি। এটা আপনি অ্যাকাউন্ট একটা কোম্পানি ক্রিয়েট করা মাত্রই ডেমো কোম্পানিটা থাকবে, ঠিক আছে? আর এই যে অ্যাড নিউ কোম্পানি করে আপনি আরো কোম্পানি এখানে ক্রিয়েট করতে পারবেন। ওকে, বাট এখানে যেটা প্রবলেম হয় সেটা আপনি ওপেন করে আপনি এই জায়গাটা সবার আগে খেয়াল করবেন যে আপনার কোম্পানি কোনটা সিলেক্ট করা। আমি আমার জীবনে প্রথম যখন এটা করি আমি এই জায়গাটা খেয়াল না করার কারণে আমি একবার ওপেন করতাম আর দেখতাম আমার কোনো জিনিস আছে কোনো জিনিস নাই। তার মানে আমি এই কম্পিউটার টেক পিসি অ্যাক্সেসরিজে কিছু জিনিস অ্যাড করছি, বাট পরবার ওপেন করার সময় আমার অ্যাড হয়ে গেছে কি এই ডেমো কোম্পানি। এটা অ্যাড হয়ে যাওয়ার কারণে আমি এই জিনিসটা বুঝতে পারিনি, ঠিক আছে? তখন বুঝতে না পারার কারণে আমি দেখতেছি কি ব্যাপার, একটু আগে তো কাজ করলাম সেগুলো গেল কি, দেখেন ডেমো কোম্পানি, ঠিক আছে? তার মানে একটা কোম্পানি অ্যাড করা মাত্রই ডেমো কোম্পানি বলে একটা কোম্পানি ওখানে অ্যাড হয়ে যায়, যেটা আপনাকে খেয়াল করতে হবে। যখনই আপনি কি বলে এটাকে আম, মানে লগ ইন করবেন তখন এখানে কোন কোম্পানি আছে, কোন কোম্পানির কাজ করতেছেন এটা একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে আছে হচ্ছে আপনার ফাইল সেটিংস, এখানে অনেক কিছু আছে। আমরা নেক্সট ক্লাসে এই পুরো সেটিংসটা দেখব। ওকে, সেটিংস দেখব এবং সেটিংসটা করার পরে আমরা কিছু ডাটা আপলোড করব। ডাটা কিরকম, যেমন চার্ট অফ অ্যাকাউন্ট, ডাটা কিরকম যেমন ট্যাক্স, ডাটা কিরকম যেমন কন্ট্যাক্টস মানে সাপ্লায়ার আর ভেন্ডর। ওকে, এরপর হচ্ছে ডাটা কিরকম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমরা কি কি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কিনবো বিক্রি করব সেগুলো তো আমার সিস্টেমে থাকতে হবে সেগুলো। তো নেক্সট ক্লাস যদি আমার কোনো অসুবিধা না থাকে, আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আপনাদের আগামী রবিবার সন্ধ্যা 7টায় শুরু হবে। আপনারা আগের ব্যাচটা প্রায় শেষের দিকে, তো ওদেরকে আমি একটু আগেই ছেড়ে দিব। হ্যাঁ, আপনারা জাস্ট 7টার মধ্যে চলে আসেন। সবাই কি জব করেন? স্টুডেন্ট আছেন কেউ? স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট? আপনিও রানিং স্টুডেন্ট? আপনিও? ওকে, আপনারা কিসে পড়ছেন? বিবি, আপনিও বিবি? যাক, এটা একটা ভালো ডিসিশন। নর্মালি যেটা হয় যে স্টুডেন্টদের অবস্থাটা যদি আপনি জানা থাকে, যেমন ধরেন আগামী 2, 4, 5 বছরের মধ্যে আসলে মোটামুটি সবাই অটোমেশনে চলে যাবে।
ঠিক আছে, অ্যাকাউন্ট যারা এখন ম্যানুয়ালি করতেছে এরা থাকবে না ম্যানুয়ালি, যাবেই, যেতেই হবে এটা। তো যখন যাবে তখন যারা এই সফটওয়্যারগুলো সম্পর্কে ধারণা আছে এবং সফটওয়্যারগুলো যারা চিনেন তাদের একটা ডিমান্ড থাকবে অন্য লেভেলে। ঠিক আছে, তো যাই হোক, তো আপনার স্টুডেন্ট অবস্থায় শিখতেছেন, এটা খুবই ভালো। আর এদিকে ওই যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আছে না, আপনি কি নাইট ভাইয়ের ক্লাস করেন? না, আপনাদের কিন্তু ইউনিভার্সিটি থেকেই স্যারের নামটা ভুলে গেলাম, ওই আপনার বিবিএ ডিন ছিল, কি যেন নাম, বিদেশ চলে গেছে ওই চাকরি ছেড়ে। আচ্ছা, উনি উনি হচ্ছে এটা ইন্ট্রোডিউস করেছিলেন। আপনারা ওই যে কোরাস ট্রাস্টের হযরত আলী নাইট ভাইকে চেনেন? আচ্ছা, যাই হোক, মানে আমি একসময় ওনার স্টুডেন্ট ছিলাম, প্লাস আমরা একসাথে অনেক কাজ টাজ করি, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আর কি। তো ওনাকে বলা হয়েছিল যে ওখানে একটা মানে ইয়ে করতে, উনি পরে কন্টিনিউ করতে পারেন, পরে আমি করে দিছিলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, মানে উনি তো আসলে এক জায়গায় এঙ্গেজ, উনি তো আর সেটা করতে পারবে না। তো ওদের হচ্ছে ইউনিভার্সিটি, আপনাদের ইউনিভার্সিটি থেকেই এটা একটা উদ্যোগ নিছিল যে স্টুডেন্টরা ইউনিভার্সিটি থেকেই কিছু শিখবে আর কি। তো যাই হোক, এখন পরে হয়তো এটা আর কন্টিনিউ করে নাই অন্য অন্য কেউ এসে। এরকম থাকলে ভালো হতো আর কি। যেমন আপনারা এটা কষ্ট করে শিখতে আসছেন, এরকম যদি ইউনিভার্সিটিতে এই কোর্সগুলো থাকতো তাহলে আর ভালো হতো। আর এটা সামনে লাগবে আসলে, এটা পার্ট অফ অ্যাকাউন্টিং এর বা বিবিএ এর একটা পার্ট হয়ে যাবে। তো আজকে যে পর্যন্ত দেখলাম, হ্যাঁ, এইটার ভিডিওটা আমি আপনাদের গ্রুপে মানে ইউটিউবে আপ করে আপনাদের গ্রুপে দিয়ে দিব। আর ডকুমেন্টস যেটা সেটা তো দিয়ে দিচ্ছি না? আচ্ছা, ওই ডকুমেন্টসটা নেক্সট ক্লাসে আবার কাজে লাগবে, যখন সেটিংস করবো তখন কিন্তু ওখানকার আরো অনেক ডকুমেন্টস আমরা ওখানে বসাতে পারবো। ঠিক আছে, তো আশা করা যায় নেক্সট ক্লাসে আপনারা সবাই অ্যাকাউন্টটা এই অবস্থায় নিয়ে আসবেন, যাতে করে আমরা নেক্সট ক্লাসে বুঝতে পারি। আর যারা যারা অ্যাকাউন্ট খুলবেন, এই ড্যাশবোর্ডের একটা ছবি তুলে, এটা হচ্ছে কম্পিউটার টেক, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা ড্যাশবোর্ডে একটা ছবি বা স্ক্রিনশট যেটাই পারেন গ্রুপে একটু শেয়ার করবেন। ওকে, তাহলে আজকের ক্লাসের পরিসমাপ্তি। আমি এটা রেকর্ডিং